আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আমরা উদ্ভিদ সাহিত্যত্ব অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের আজকে 2 নাম্বার লেকচার, এবং আজকের লেকচারে অনেকগুলো গুরুত্বপূর্ণ দুইটা মেকানিজম আমরা পড়ব। একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, যেটা হচ্ছে মনে করা হয় চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিন একটা টপিকের অনেকগুলো কঠিন টপিকের মধ্যে একটা, এবং আরেকটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই দুইটা জিনিস আমরা মেকানিজম আমরা শুধু পড়বো না, এখান থেকে শিখে যাবো আশা করি। তো যাই হোক, আমাদের প্রথমে যদি একটু বলি যে আমরা গত ক্লাসে কোথায় শেষ করেছি, একটু রিমাইন্ডার দিই। প্রথম হচ্ছে যে আমরা গত ক্লাসে এরকম পড়লাম যে উদ্ভিদ মাটি থেকে লবণ শোষণ করে। কি করে উদ্ভিদ, খেয়াল করো, উদ্ভিদ কি করে আমি যদি বলি, উদ্ভিদ, এটা যদি উদ্ভিদ হয়, উদ্ভিদ মাটি থেকে কি করবে, ধরেন এটা একটা উদ্ভিদ, হ্যাঁ, তো মাটি থেকে সে লবণটা শোষণ করবে। ধরো এখানে কি রয়েছে, ধরো পটাশিয়াম ক্লোরাইড রয়েছে, এই তো। তো পটাশিয়াম, তো লবণগুলো কীভাবে থাকে, আয়ন হিসাবে থাকে। লবণ হিসাবে গ্রহণ করতে পারে না, লবণগুলোকে আয়ন হিসাবে গ্রহণ করতে হয়। তো এখানে পটাশিয়াম প্লাস, এখানে হচ্ছে Cl মাইনাস। ওকে, এখন কথা হচ্ছে এই যে পটাশিয়ামটা যে গ্রহণ করবে, এটা যে শোষণ করবে, মানে ভিতরে যাবে, এটা দুইটা ধাপে হয়। প্রথম হচ্ছে যে এরা এরা আগে মূলের কাছাকাছি জায়গায় আসবে, যেটাকে বলা হয়, আগে মূলের কাছাকাছি জায়গায় আসবে, যেটাকে বলা হয় কি, খনিজ লবণের প্রাপ্যতা। মাটিতে উদ্ভিদটা পাচ্ছে, কাছাকাছি জায়গায় পাচ্ছে, এই ধাপটাকে বলা হয় খনিজ লবণের প্রাপ্যতা, যেটা আমরা গত ক্লাসে পড়ায় ফেলছি, যে চারদিকে ছড়ায় ছিটায় থাকে ওই আয়নগুলো কিভাবে মূলের কাছে আসে, অর্থাৎ মাটিতে খনিজ লবণের প্রাপ্যতাটা কিভাবে হয়, সেটা আমাদের গত ক্লাসে পড়া হয়েছে। আজকে আমরা যেটা পড়ব যে লবণটা কিভাবে উদ্ভিদের ভিতরে ঢুকবে। তাহলে আমরা মূলের কাছাকাছি কিভাবে আসে, অর্থাৎ খনিজ লবণের প্রাপ্যতাটা কীরকম হয়, সেটা আমাদের গত ক্লাসের পড়া। আজকের পড়া হচ্ছে যে লবণটা এখন কিভাবে মূলের ভিতর ঢুকবে, এটাকে বলবো আমরা খনিজ লবণ পরিশোষণ। এই ধাপটাকে আমরা কি বলবো, খনিজ লবণ কি, খনিজ লবণ পরিশোষণ। তো এই ঘটনাটাকে আমরা বলবো খনিজ লবণ পরিশোষণ। এই অনেক দূর থেকে এই কাছাকাছি আসাকে বলি আমরা কি, মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। এটাকে আমরা বলি মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। তো আমি আবারও একটু বলতেছি তোমাদেরকে যে বিভিন্ন লবণ পটাশিয়াম প্লাস বিভিন্ন লবণ মূলের কাছে আসাটাকে বলি আমরা মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। আর এই লবণটা ভিতরে ঢোকাটাকে আমরা বলতেছি খনিজ লবণ পরিশোষণ। তাই এটা কীভাবে হয়, এগুলো দুইটা মতবাদ আছে, একটা কার্বন ডাইঅক্সাইড মতবাদ, একটা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, যেগুলো আমাদের গত ক্লাসেই পড়া হয়ে গেছে, আমি ভেঙে পড়াই দিছি। এখন যে কাজটা করতে হবে আমাদের যে কাজটা করতে হবে, যে খনিজ লবণটা কীভাবে পরিশোষিত হয় সেটা আমাদের জানতে হবে। তো একটু ভালো করে খেয়াল করো, খনিজ লবণের পরিশোষণটা একটু যদি আমরা যদি জানি, যে এখানে একটা জিনিস মনে রাখবা, যে খেয়াল করো, উদ্ভিদের ভিতরে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে। একটা উদ্ভিদের ভিতরে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি থাকে, লবণের পরিমাণ অনেক বেশি বা ঘনত্ব অনেক বেশি বাইরের থেকে। তো মাটির কণার মধ্যে যে রসটা আছে, মাটির কণার ফাঁকে ফাঁকে যে লবণটা থাকে, ওই লবণের তুলনায় উদ্ভিদের ভিতরে লবণের ঘনত্বটা বেশি হয়। তাহলে দেখো, আমরা একটা নর্মালি কি জানি, তাহলে আমি যদি বলি যে এইখানে ঘনত্ব বেশি, এইখানে ঘনত্ব কম, তা আমরা একটা জিনিস জানি, যে ছোটোবেলা থেকে জেনে আসতেছি, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো কিছু ছড়িয়ে যায়, যেটাকে আমরা ব্যাপনও বলতে পারি। তবে পদার্থ সবসময় বেশি ঘনত্ব থেকে কমের দিকে যায়। তাহলে কেন এই লবণগুলো কম থেকে বেশিতে যাচ্ছে? ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি অটোমেটিক যদি চিন্তা করি, নিষ্ক্রিয়ভাবে চিন্তা করি, যদি নিষ্ক্রিয়ভাবে বলতে কোনটা, মনে করো যে ঘরের কোনায় একটা সেন্টের শিশি রাখা হয়েছে, সারা ঘরে ছড়ায় গেছে। তো দেখো, এখানে কিন্তু শক্তির প্রয়োজন হচ্ছে না, জিনিসটা আপনা আপনি ছড়ায় যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, আপনা আপনি সারা রুমেই সেন্টটা ছড়ায় যাবে। এটাকে আমরা বলবো নিষ্ক্রিয়। এটাকে আমার কোনো নিজস্ব কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, এটা আপনা আপনি হচ্ছে। এটাকে আমরা নিষ্ক্রিয় বলবো, নিজে নিজে হচ্ছে নিষ্ক্রিয়। তো এখন যদি এরকম হয়, যে খেয়াল করো, যদি এই জায়গায় যদি আমরা চিন্তা করি যে এখানে লবণগুলো কিন্তু
ভিতর থেকে বাইরে যাওয়ার কথা, কারণ ভিতরের ঘনত্ব বেশি, বাইরের ঘনত্ব কম, তাহলে নিশ্চয়ই ভিতর থেকে বাইরে যাওয়ার কথা। কিন্তু ভিতর থেকে বাইরে যাচ্ছে না, বরং বাইরে থেকে ভিতরে যাচ্ছে। তো বাইরে থেকে ভিতরে যাচ্ছে যেহেতু, তাহলে আমরা বুঝতে পারছি এখানে ঘনত্বের বিপরীতে যাচ্ছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা শক্তির প্রয়োজন হচ্ছে। এখানে শক্তি প্রয়োগ করেই, আচ্ছা উল্টা দিকে যাইতে হলে আমাকে নিশ্চয় শক্তি প্রয়োগ করতে হবে। তো এখানে নিশ্চয়ই কোনো না কোনো জীবনী শক্তি ব্যয় হচ্ছে, যে শক্তি ব্যয়ের মাধ্যমে লবণটা শোষণ হচ্ছে। তো এটাকে আমরা বলবো সক্রিয় শোষণ। এই ঘটনাটাকে আমরা কি বলবো? সক্রিয় শোষণ। তাহলে দেখো খনিজ লবণ পরিশোষণটা আমরা কিভাবে বললাম? সক্রিয় শোষণ। আর একটু আগে আমি বলছিলাম যে কখনো কখনো যদি এরকম হয় যে না, কোনো পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতিতে বাইরে ঘনত্ব অনেক বেড়ে গেছে, নর্মালি কিন্তু বাইরে ঘনত্ব কম থাকে, ভিতরে ঘনত্ব বেশি থাকে, যে নর্মাল, তখনও কিন্তু লবণটা শোষণ হয়। তো তখন লবণটা শোষণ করতে হলে আমাকে কি শক্তি প্রয়োগ করে শোষণ করতে হবে, উল্টা দিকে শোষণটা ঘটাইতে হবে। এই জন্য শক্তি প্রয়োগ করে ঘটাইতে হবে, জীবনী শক্তি মানে এটিপি ব্যয় করে লবণটাকে শোষণ করা লাগবে। তো এটিপি ব্যয়ের মাধ্যমে লবণটা শোষণ হবে, সেটাকে আমরা সক্রিয় শোষণ বলবো। তো সক্রিয় শোষণ বলতে কোনটা? শক্তি ব্যয় করে যেটা হয়, শক্তি ব্যয় করে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেটা বলতেছি, যদি এমনও হয় কোনো সময় যদি এরকম হয়ে যায় যে নর্মালি বাইরে ঘনত্ব কম, ভিতরে ঘনত্ব বেশি, কিন্তু এমনও হইতে পারে যে ভিতরে ঘনত্ব বেশি, বাইরে ঘনত্ব বেশি, ভিতরে কম। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপন হবে। কি হবে? সেই ক্ষেত্রে ব্যাপন হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, তখন কিন্তু ব্যাপনটা হবে। বেশি থেকে কম, তখন কিন্তু আমার শক্তি লাগবে না, এটা আপনা আপনি হবে। যেমন ঘরের কোনো একটা সেন্টের শিশি রেখে দিলে যেমন সারা ঘরে ছড়িয়ে যায়, জিনিসটা এরকম হবে, বেশি থেকে কম ঘনত্বের দিকে যাবে। জিনিসটাকে আমরা ব্যাপন বলতে পারবো তখন। ঠিক আছে, তখন ব্যাপন তো কোনো শক্তির প্রয়োজন হয় না, এটা তো নিজেই হচ্ছে। সুতরাং এটা নিষ্ক্রিয় শোষণ। এটাকে আমরা কি বলবো? নিষ্ক্রিয় শোষণ। মানে যেখানে শক্তি লাগে না, মানে এটিপি বা শক্তির প্রয়োজন হয় না, তো জীবনী শক্তির প্রয়োজন হয় না, হ্যাঁ, শক্তি লাগে না। তো দেখো আমি যদি একটু বলি তোমাদেরকে, মূল জিনিসটা বুঝছো কিনা। এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করো, দুইটা জিনিস, একদম এই জিনিসগুলো তোমরা মুখস্থ হয়ে যাবে, তোমরা যদি একটু ধৈর্য ধারণ করে খেয়াল করতে পারো। দেখো আসলে বিকালে ক্লাস নেওয়াটা খুব 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 কষ্টদায়ক। হ্যাঁ, আমারও কথা বেরোতে চাচ্ছে না মুখ দিয়ে, তারপর আমি চেষ্টা করছি জিনিসগুলো একটু ভালো করে শেখানোর জন্য। দেখো তাহলে ভালো করে তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু ধৈর্য ধারণ করো এবং বোঝার চেষ্টা করো। কারণ এটা হচ্ছে, আমি যত ভালো করে বুঝাই, তোমার যদি অ্যাটেনশন যদি 100% না থাকে, তাহলে তুমি সাকসেসটা তুমি নিয়ে আসতে পারবা না। এটা হচ্ছে কথা। তো আমি যদি প্রথম থেকে যদি বলি, একটু ভালো করে খেয়াল করো, প্রথম থেকে যদি বলি যে লবণটা, খনিজ লবণ শোষণ হবে, তো ঘনত্ব বাইরে কম থাকতে পারে, নর্মালি বাইরে কম থাকে, ভিতরে বেশি থাকে, বাইরে কম থাকে, ভিতরে বেশি থাকে। তাহলে কম থেকে তো বেশিতে যায় না, আমরা জানি বেশি থেকে কমে যায়। তো তারপরেও লবণগুলো, একটা পদার্থের কথা বলতেছি, পদার্থ সবসময় বেশি থেকে কোথায় যাবে? কমে যাবে, বেশি থেকে কমে যায়। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে যে কম থেকে বেশিতে যাচ্ছে, যেহেতু ঘনত্বের আনতির বিপরীতে। ঘনত্বের আনতি কোনটা? ঘনত্বের আনতি হচ্ছে বেশি থেকে কম, এটা হচ্ছে ঘনত্বের আনতি। এটাকে বলা হয় ঘনত্বের আনতি। ঘনত্বের আনতি কোনটা? ঘনত্বের অনুকূলে। তো ঘনত্বের আনতি হচ্ছে বেশি থেকে কমে যাওয়া। কিন্তু এখানে দেখো, বেশি থেকে কমে কিন্তু যাচ্ছে না। নর্মালি খেয়াল করো, নর্মালি বাইরে কম, ভিতরে বেশি। একটু ভালো করে খেয়াল করো, বাইরে কম, ভিতরে বেশি। তাহলে ঘনত্বের আনতির বিপরীতে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি, এটা তো ঘনত্বের আনতি কোনটা? ঘনত্বের আনতি হচ্ছে বেশি থেকে কম, কিন্তু এখানে হচ্ছে কি? কম থেকে বেশিতে যাচ্ছে, মানে ঘনত্বের আনতির বিপরীতে যাচ্ছে। তো এটাকে আমরা বলবো, কম থেকে যদি বেশিতে যায়, তো এটাকে আমরা ঘনত্বের আনতির বিপরীত। ঘনত্বের আনতির বিপরীত। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। আমি আবারও বলতেছি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, নর্মালি হচ্ছে লবণ দেহের ভিতরে বেশি থাকে, উদ্ভিদের দেহের ভিতরে বেশি থাকে, বাইরে কম থাকে। এই সত্যটা মেনে নাও
যে নর্মালি ভিতরে লবণ বেশি থাকে, বাইরে কম থাকে, ঘনত্বটা আর কি, লবণের ঘনত্বটা বেশি, বাইরে কম। তো আমরা যদি চিন্তা করি নর্মালি বেশি থেকে কমে যায়, এটা তো ঘনত্বের আনতি। কিন্তু লবণগুলা বাইরে ঘনত্ব ভিতরে বেশি থাকতেছে, বাইরে ঘনত্ব কম থাকার পরেও বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, মানে ঘনত্বের আনতির বিপরীত দিকে ঢুকতেছে। তাহলে দেখো, কম থেকে বেশিতে যাওয়া, ঘনত্বের আনতির বিপরীতে যাওয়া, কম থেকে বেশিতে যাওয়া, ঘনত্বের আনতির বিপরীতে যাওয়া, এটাকে আমরা এখানে শক্তির প্রয়োজন হবে, তখন শক্তি যেহেতু লাগতেছে সেটাকে আমরা সক্রিয় শোষণ বলবো। আচ্ছা, যদি এরকম হয় যে এটা তো হচ্ছে সাধারণ ঘটনা, কিন্তু কখনো কখনো এরকম হতে পারে যে বাইরে ঘনত্ব কখনো বেড়ে যেতে পারে বিশেষ পরিস্থিতিতে, তখন এখানে ঘনত্ব কম হইতে পারে। তখন কি করবে? তখন তো ঘনত্বের আনতির দিকেই যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। এটাকে তখন আমার শক্তির প্রয়োজন হবে না, এটা আপনা আপনি যাবে, সুতরাং এটাকে আমরা শক্তি লাগে না, সুতরাং এটা নিষ্ক্রিয় শোষণ বলবো। অর্থাৎ দুইটা কথা বুঝছো কিনা? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যখন যাবে তখন শক্তি লাগবে না, নিষ্ক্রিয় শোষণ বলবো। কিন্তু কম থেকে যদি বেশি হয়, বাইরে কম ভিতরে বেশি, তারপরেও যদি ভিতরে ঢুকে, তো সেখানে আমার শক্তিটা লাগবে, অর্থাৎ এটাকে সক্রিয় শোষণ বলবো। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো প্লিজ কনফার্ম করো। এই জিনিসটা এতটুকু ক্লিয়ার না হলে একজন মানুষও যদি না বুঝো, তোমাদের যতজন দেখতেছো একজনও যদি না বুঝো আমাকে প্লিজ বলতে পারবা যে ভাই এটা আটটু বোঝান। তবে ভিডিওর মাঝখান থেকে যদি দেখা শুরু করো তাহলে জিজ্ঞেস করিও না, ভিডিও শেষ হলে আবার দেখে নিবা। ওকে, কথা আসতেছে না। আসলে পড়াইতে গেলে প্রচুর পরিমাণ এনার্জি লাগে, হয়তো বা তোমরা সেটা ফিল করো না ওই পাশ থেকে, কারণ না হয় ওই অ্যাটেনশনটা বা ভয়েসটা ওই রকম না দিলে পড়াটা তোমাদের মগজে ঢুকতে চায় না। ওকে, তো আমি যেটা বললাম, সক্রিয় শোষণ হচ্ছে সেটাই যেখানে শক্তি লাগে এবং ঘনত্বের উল্টা দিকে যাবে। ঘনত্বের আনতি হচ্ছে এইটা, বেশি থেকে কম, তো বেশি থেকে কমে যাওয়া ঘনত্বের আনতি, তখন শক্তি লাগবে না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। কম থেকে বেশিতে যা ঘনত্বের আনতির বিপরীত, ওইখানে শক্তি প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে সক্রিয় শোষণ। ওকে, হ্যাঁ, যারা লেট করে আসছো তারা পরবর্তীতে বুঝে নিবা। ওকে, তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। এখন এই যে খনিজ লবণ পরিশোষণটা, আমি এই জায়গাটা আমি আবারও কেন ক্লিয়ার করতেছি, কারণ এটা না বুঝতে পরেরগুলো বুঝবা না। আমি লাস্ট টাইম 1 মিনিটে বলতেছি, একটু পুরাটা আবার রিভাইজ দাও। জিনিসটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, লাস্ট টাইম বলতেছি আমি। খনিজ লবণ শোষণ, হ্যাঁ, নর্মালি সাধারণত বাইরে ঘনত্ব কম থাকে, ভিতরে ঘনত্ব বেশি থাকে, তারপরেও কম থেকে বেশিতে যায়, কম থেকে বেশিতে যাওয়া, এটা হচ্ছে বেশি থেকে কমে যাওয়া হচ্ছে সাধারণ ব্যাপার, তারপরে কম থেকে বেশিতে যাচ্ছে, তাহলে এটাকে আমার শক্তি লাগবে, এটা হচ্ছে শক্তি ব্যয় করবে, তখন এটা সক্রিয় শোষণ হবে। কিন্তু কোনো পরিস্থিতি যদি এমন হয় বাইরে ঘনত্বটা বেশি, ভিতরে ঘনত্ব কম, তাহলে বেশি থেকে কমে তো যাবেই, এটা তো অটোমেটিক যাবে, শক্তি লাগবে না, এটা নিষ্ক্রিয় শোষণ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি একটু বলি যে এই যে শোষণ কথাটা মনে হইলে রোজা রমজানের দিন আর কি বলবো, হ্যাঁ দেখো, এই যে শোষণ কথাটা মনে হলেই আমার একটা জিনিস মনে হয়, সেটা কি? সেটা হচ্ছে যে মেয়েরা ছেলেদেরকে অনেকভাবেই শোষণ করে, হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের সৌন্দর্য না, এটা মেয়েদের অবিচার আমি বলবো। ও ভাইয়া কি বলতেছেন আপনি? হ্যাঁ, এটা অনেকাংশে অধিক ক্ষেত্রে, সব মেয়েরা না, কিছু কিছু মেয়ে, সেটা তুমি যদি আমাকে অস্বীকার করো তাহলে হচ্ছে আমরা নাটকগুলো দেখলে বুঝতে পারি, বাংলা নাটকগুলো দেখলে বোঝা যায় যে 4 বছর চুটিয়ে প্রেম করে একটা ছেলে একটা মেয়ের সাথে, ঠিক আছে, আল্লাহ মাফ করুক, এটা বাস্তবতা, সেটা বলতেছি। তো জিনিসটা হচ্ছে ইচ্ছা মতো করবে প্রেম, তো করার পরে যখন দেখা যাবে, যখন মেয়ের বাবা মেয়েকে বলতেছে যে তোর জন্য তো বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রস্তাব আসতেছে, বিয়ে শাদিটা করে নে, ঠিক আছে, তখন ওই দিক দিয়ে বয়ফ্রেন্ড দেখতেছে যে কি কোনো চাকরির কোনো হদিস নাই, কেন চাকরি থাকবে, কেন থাকবে না, কারণ ওই যে আমার ক্লাস মিস দিছে,
ঠিক আছে, আমার ক্লাস মিস দিলে তো পারবে না। যাই হোক, আমি এটা যোগ করলাম। তো যাই হোক, মানে কোনো না কোনো স্যারের ক্লাস তো মিস দিছে, হয়তো নিয়মিত পড়ালেখা করে নাই, এই জন্যই চাকরি পাচ্ছে না। যাই হোক, এটা আর কি। তো তো ওই দিক দিয়ে গার্লফ্রেন্ড বলতেছে ছেলেকে যে তুমি তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করো, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। মানে বাংলা ম্যাক্সিমাম 90% বাংলা নাটকেই তুমি এই জিনিসটা পাবা। তো যাই হোক, তো এক পর্যায়ে যেটা দেখা গেছে যে মেয়ের বাবা মেয়েকে খুব চাপ দিচ্ছে যে না, তোমার বিয়ে করে ফেলতে হবে, তোমার আমি যার সাথে ঠিক করছি তাকেই বিয়ে করতে হবে। তো মেয়ে আবার দৌড়ে আসে যে তুমি তো চাকরি ম্যানেজ করতে পারো নাই, আমিও আমার বাবার অবাধ্য হতে পারবো না, আমিও আমার বাবাকে আমি হার্ট করতে পারবো না, আমার বাবা আমার সব কিছু। তো এইটা বলে দিয়ে কান্না, হালকা হয়তো বা কান্নার অভিনয় টভিনয় করে চলে যায়। ওই যে 4 বছর যে শোষণটা করছে ইচ্ছা মতো, এটার জবাব নাই। তখন ওই যে ছেলের বাবা যারা, মেয়ের বাবারা তো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, ওকে। দুই দিক দিয়ে ছেলের বাবা তো ছেলেকে নিয়ে মহাবিপদে। ছেলে ঠিকমতো ঘুমায় না, খায় না, পড়ালেখা তো করেই না, চাকরি থেকে আসবে। তো সব কিছু মিলিয়ে খুব বাজে একটা অবস্থা, ঠিক আছে। তো ছেলের বাবারা একটু বেশি টেনশন করে, মানে আসলে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে ছেলেদেরকে নিয়ে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, তো এই ছেলের বাবারা চেষ্টা করে ছেলেদেরকে সঠিক ওয়েতে আনার জন্য, যে তুমি লাইনে আসো, তুমি চেষ্টা করো, যা হওয়ার হয়ে গেছে। তুমি একটা মেয়ের সাথে করছো, কিন্তু কথা হচ্ছে তুমি ওকে ধরে রাখতে পারো নাই, তুমি নিষ্ক্রিয়তার পরিচয় দিছো, তুমি নিষ্ক্রিয়, তোমাকে সক্রিয় হইতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা এইভাবে মনে রাখতে পারি, অর্থাৎ ছেলের বাবা ছেলেটাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। তো বলতেছে যে এরকম আমরা যদি বলি যে সখী, মানে কার সখী? ছেলেটার সখী লুটেছে পরাণ। হ্যাঁ, সখী লুটেছে পরাণ, লুটেছে পরাণ, পরাণটা লুটেপুটে খেয়েছে। হ্যাঁ, লয়েছে বাহানা, এখন বাহানা করতেছে। এখন কি করতেছে? বাহানা করতেছে যে আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। তা তুমি 4 বছর আগে কি করছিলা? তখন খেয়াল ছিল না তোমার বাবার কথা, এখন এই কথা কেন বলতেছো? এটা আমার মুখের কথা না, ওটা হচ্ছে ছেলের বাবাটা বলতেছে। তো দেখো, সখী লুটেছে পরাণ, লয়েছে বাহানা, ঠিক আছে। বাবা ছেলেটাকে বলতেছে যে তোমার সখী লুটেছে তোমার পরাণ, লয়েছে বাহানা, নিষ্ক্রিয় বাপধন। হ্যাঁ, এটা কি? নিষ্ক্রিয় বাপধন। ছেলেটা তো আসলে নিষ্ক্রিয়, অকর্মার ঢেকি। আমি বলতেছি এটা। তো তুমি নিষ্ক্রিয়, তো তুমি নিষ্ক্রিয় হবাই, তোমার চাকরি থাকবে না, তুমি মেয়েদের পিছনে ঘুরলে লাভ আছে। তো যাই হোক, ছেলেটা, বাবা বলতেছে নিষ্ক্রিয় বাপধন, নিষ্ক্রিয় বাপধন। হ্যাঁ, নিষ্ক্রিয় বাপধন বাপের কাছে, বাপের কাছে, হ্যাঁ, বাপের কাছে ফিরে আয় না, ফিরে আয় না। ছেলে তো মনে করো যে ছাকা টাকা খাওয়ার পরে বাসায় আসতেছে না, ঠিক মতো কাচ্ছে না, গলিতে সিগারেট টিগারেট টান দেয়, এরকম করে। তো বলতেছে আর কি, তখন ওই বাপ ছেলেকে বলতেছে যে সখী লুটেছে পরাণ, রয়েছে বাহানা, নিষ্ক্রিয় বাপধন বাপের কাছে ফিরে আয় না। ছেলের বাবা ছেলেকে বলতেছে কবিতা আকারে, ঠিক আছে। এটা একটা কবিতাই বলতে পারো, হ্যাঁ, একটা ভালো কবিতা হয়ে গেছে। সখী লুটেছে পরাণ, লহেছে বাহানা, নিষ্ক্রিয় বাপধন বাপের কাছে ফিরে আয় না, ঠিক আছে। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। ওই যে দেখো না, ওই কোনো একটা কবিতা ছিল হয়তো বা, কোনো একটা কবি, মহিলা কবি, নামটা ভুলে গেছি, মহিলা কবির হাজব্যান্ড মারা গেছে, ওনার স্মরণে উনি একটা কবিতা লিখছে। তো বসন্ত এসেছে, কবিতা কি লিখবে না, ওইরকম কিছু একটা সামথিং লাইক দ্যাট। 4-5 বছর আগে পড়ছিলাম, মনে নাই, তারও আগে পড়ছিলাম। তো হাজব্যান্ড মারা যাওয়ার কারণে একটা কবিতা লিখছে। আর এখানে হচ্ছে ছেলে ছেকা কার কারণে বাপে একটা কবিতা লিখছে, মনে করো। সেটা কি? সখী তোমার লুটেছে পরাণ, লহেছে বাহানা, নিষ্ক্রিয় বাপধন বাপের কাছে ফিরে আয় না, বাহানা ফিরে আয় না। ওকে, তো এটা থেকে আমরা বুঝতে পারবো খনিজ লবণ পরিশোষণটা কত প্রকারের। খনিজ লবণ পরিশোষণ, তো দেখো আমরা এখান থেকে মনে রাখবো যে লবণ পরিশোষণটা, আমরা এখান থেকে মনে রাখবো লবণ পরিশোষণ। হ্যাঁ, আমরা এই কবিতাটা আপাতত মুখস্থ করতে থাকি। হ্যাঁ, লবণ পরিশোষণ, তো লবণ পরিশোষণ, ঠিক আছে। তো লবণ পরিশোষণ, হ্যাঁ, আমার বাপি সব, হ্যাঁ, কি নাটক। তাহলে দেখো, এই সখী দিয়ে আমরা কি মনে রাখবো, এটা খেয়াল করো। তোমরা মেয়েরা যারা আছো আমার উপর রাগ করো না, তোমাদের অনেক কিছু সৌন্দর্য, কিন্তু এটাকে আমি সৌন্দর্য বলতে রাজি না, এটা সম্পূর্ণ শোষণ।
হ্যাঁ, সব মেয়েরা না, কিছু কিছু। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বলি যে সখী, সখী দিয়ে আমরা মনে রাখবো, সখী দিয়ে আমরা মনে রাখবো সক্রিয় শোষণ। সখী দিয়ে আমরা কি মনে রাখবো? সখী দিয়ে আমরা মনে রাখবো সক্রিয় শোষণ। তো সখী দিয়ে আমরা মনে রাখবো কি? সক্রিয় শোষণ। তো এই সক্রিয় শোষণ কতভাবে হতে পারে, কত ঢঙে হতে পারে, সেটা হচ্ছে, একটা হচ্ছে সক্রিয় শোষণের মধ্যে একটা আমরা যদি বলি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। লুন্ডেগর, লুটেছে দিয়ে আমরা মনে রাখবো কি? লুন্ডেগর, লুন্ডেগর, লুন্ডেগর মতবাদ। ঠিক আছে, ওকে ফাইন। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে, আজকে মনে হয় খুব অ্যাংরি রিয়েক্ট করবে আমার পোস্টে না? হ্যাঁ, তাহলে দেখো পরাণ দিয়ে আমরা মনে রাখবো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। পরাণ দিয়ে আমরা কি মনে রাখবো? প্রোটন অ্যানায়ন, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কি মনে রাখবো? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। হ্যাঁ, ঠিক আছে। মতবাদ, একজন বিজ্ঞানী বলছে যে, লুন্ডেগর নামক একজন বিজ্ঞানী, উনি উনার মতো একটা মতবাদ দিচ্ছে যে শক্তিটা এইভাবে ব্যয় করে তারপর গ্রহণ করে, লুন্ডেগর মতবাদ। তার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা আরেকটা মতবাদ, যে না শক্তি ব্যয় করে এটা এইভাবে গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে সেটা নাটকের পরবর্তী অংশে বলবো, একটু ধৈর্য ধরো। তারপর হচ্ছে লয়েছে বাহানা, মানে কি? লেসিথিন বাহক ধারণা, এটা আরেকটা ধারণা যে শক্তি ব্যয় করে কীভাবে লবণটাকে শোষণ করতেছে। 3টা ধারণা মনে রাখো, এগুলো এমসিকিউতেও দিবে অনেক সময়, যে অনেক সময় না, ম্যাক্সিমাম সময় এগুলো প্রশ্ন থাকে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, আমি একটু বলে দিই। হ্যাঁ, তো এখান থেকে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সক্রিয় শোষণ প্রক্রিয়া, তখন এই 3টা অপশনে থাকবে। তখন তুমি ওই কবিতা মনে করবা, শোষণ মানেই কি? সখী, সখীরাই তো শোষণ করে। সখী লুটেছে পরাণ, লয়েছে বাহানা, নিষ্কে ভাবদন বাপের কাছে ফিরে আয় না। তো এই যে এই 3টা জিনিস, এই 3টা হচ্ছে কি? সক্রিয় শোষণ। তো তুমি এখান থেকে এমসিকিউর উত্তর দিয়ে দিতে পারবা। ওকে, আচ্ছা। তো এখানে আমরা যে কাজটা করব, এদিকে খেয়াল করো, এই যে দেখো নিষ্ক্রিয় থেকে যদি আমরা বলবো, নিষ্ক্রিয় দিয়ে আমরা মনে রাখবো নিষ্ক্রিয় শোষণ, যেখানে শক্তি লাগবে না। তো নিষ্ক্রিয় শোষণ, যেখানে কি লাগবে না বলো? যেখানে শক্তি লাগবে না। হ্যাঁ, নিষ্ক্রিয় শোষণ। পিওর লাভ, যেখানে শক্তি লাগে না, টাকা লাগে না। ওকে, যাই হোক, আমরা এটা হচ্ছে শক্তি লাগে না। ওকে, তো এখন আমি যদি বলি যে বাপ দিয়ে কি বোঝাচ্ছি? বাপ দিয়ে বোঝাচ্ছি হচ্ছে, খেয়াল করো, হ্যাঁ, বাপ দিয়ে বোঝাচ্ছি ব্যাপন, ব্যাপন মতবাদ। ব্যাপন, ওই যে ব্যাপনে তো শক্তি লাগে না, তোমরা অলরেডি জানো। ব্যাপন তো অটোমেটিক হয়, গড়ের কোনায় একটা সেন্টের শিশি রাখলে অটোমেটিক ছড়ায় যায় না? আচ্ছা, সেন্টের শিশিটার কি কোনো জীবন আছে? সেন্টের শিশিটার কোনো জীবন নাই, সুতরাং তার কোনো শক্তিও নাই, শক্তিও লাগতেছে না। সেন্টের শিশির মধ্যে জীবন নাই, তারপরেও ছড়ায় যাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি এই প্রক্রিয়াটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। তো ব্যাপন একটা কি প্রক্রিয়া? নিষ্ক্রিয়। এখানে তার কারো উপর জীবন লাগে না, শক্তি লাগে না। তো আমরা যদি বলি নিষ্ক্রিয় শোষণ, উদাহরণ কি? একটা হচ্ছে ব্যাপন মতবাদ, একটা কি 1 নম্বরে দিয়ে আমরা মনে রাখবো ব্যাপন মতবাদ। ঠিক আছে, তারপরে ধন দিয়ে আমরা মনে রাখবো, ধন দিয়ে আমরা মনে রাখবো ডোনেন সাম্যাবস্থা। কি? ডোনেন সাম্যাবস্থা। হ্যাঁ, ডোনেন সাম্যাবস্থা, সাম্যাবস্থা। ঠিক আছে, বাপের কাছে ফিরে আয় না। বাপের কাছে মানে ব্যাপক প্রবাহ। হ্যাঁ, বাপের কাছে দিয়ে আমরা কি বুঝবো? 3 নম্বর, এটা হচ্ছে ব্যাপক প্রবাহ। এটা কি মনে রাখবো? ব্যাপক, ব্যাপক প্রবাহ। কি মনে রাখবো বলো? ব্যাপক প্রবাহ। আর আয়না দিয়ে আমরা কি মনে রাখবো? আয়না, একটা গান আছে মানে বাংলা, তুমি আমার আয়না, হ্যাঁ, তোমাকে দেখা যায় না। তাহলে দেখো, এই যে দেখো, এই আয়না, আয়না দিয়ে আমরা মনে রাখবো আয়ন বিনিময়। এটা হচ্ছে আয়ন বিনিময়। কি বিনিময়? আয়ন বিনিময়, আয়ন বিনিময়। ঠিক আছে, এই তাহলে দেখো, তাহলে সক্রিয় শোষণ প্রক্রিয়া হচ্ছে এইগুলো, মানে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে লবণ শোষণ হইলে শক্তি লাগে, এগুলো হচ্ছে সক্রিয় শোষণ। আর এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে লবণ শোষণ করার সময় শক্তি লাগে না, এর হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। তাহলে কোনগুলো সক্রিয় শোষণ প্রক্রিয়া, কোনগুলো নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়া, আমরা এটা এইভাবে মনে রাখবো। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। আমরা এখন যে কাজটা করব, এই আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানে এইগুলোর মধ্যে সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ হচ্ছে
জাস্ট এই দুইটা একটু খেয়াল করো, এই যে দেখো, এই যে লুন্ডেগর মতবাদ এইটা, আর একটা হচ্ছে কি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই দুইটা যদি ভালো করে বুঝতে পারো, বাকিগুলা তো শুধু বাকিগুলা একদম সহজ, এগুলো এমনিতেই পারবা। জাস্ট এই দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে, এবং এই দুইটা জিনিস আমি ভেঙে 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 বুঝাই দিব। জাস্ট তোমাকে একটা খেয়াল রাখতে হবে কোনটার পর আমি কোনটা বলতেছি। তো দেখো আমি এটা এখন এখানে দেখো, এই লুন্ডেগের মতবাদের একটা নাম আছে। লুন্ডেগের মতবাদের একটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। কি মতবাদ? সাইটোক্রোম পাম্প মতবাদ। তো এই জিনিসটাকে আমরা একটু করে লিখে রাখি, যদিও দুইটা আমরা আলাদা করে পড়বো। এটার আর একটা নাম আছে সাইটোক্রোম পাম্প মতবাদ। কারণ এখানে সাইটোক্রোম পাম্প মতবাদ, কারণ ওই জায়গাটার মধ্যে সাইটোক্রোম ব্যবহৃত হয়, এটা বলবো বিস্তারিত, আপাতত মনে রাখো। এটার আর একটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। তা আমরা প্রথমে বিস্তারিত কোন দুইটা পড়বো? আমরা পড়বো হচ্ছে লুন্ডেগর মতবাদটা পড়বো, আর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা পড়বো। এই দুইটা জিনিস পড়বো, বাকিগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তাহলে এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করি আমরা। আমি এটা মুছে দিলাম, একটু খেয়াল করো। কে আচ্ছা ঠিক আছে, আমরা একটু করে ওকে। তো আমরা যেটা করবো, প্রথম কোনটা বলতেছি? প্রথম বলতেছি আমরা লুন্ডেগর মতবাদ। ও আচ্ছা, একটা কথা তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি, তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার উপর নির্ভর করতেছে তুমি কেমিস্ট্রি কত ভালো করবা, এবং এটা ভালো করে বোঝার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তুমি মেডিকেল বলো, বুয়েট বলো, এগুলোতে ভালো করতে পারবা কিনা। কারণ বিশাল একটা বড় চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ, এবং এটা বোঝার মতো করে বুঝতে হবে। এবং এটা মেডিকেল এবং বুয়েটের দুইটা স্টাইলেই আমি পড়াচ্ছি। আমার অলরেডি একটা লেকচার হয়ে গেছে, হ্যাঁ, গতকালকে। তোমরা এটা যদি না করে থাকো, করে নিব নিশ্চয়ই। এবং এটা সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে ক্লাসগুলো, তুমি চাইলে এই ক্লাসগুলো তুমি সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবা। আমার প্রোফাইলে গিয়ে আমার রাকিব স্যার কাটান যে আইডি দিয়ে আমি লাইভে আসছি, ওই আইডিতে ক্লিক করলে ওইখানে গিয়ে দেখবা একটা গ্রুপের লিঙ্ক আছে, ওইখান থেকে জৈব রসায়নের যে ফ্রি ক্লাসগুলো আশা করি তুমি করলে তুমি উপকৃত হবা, যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে, বুয়েট পরীক্ষার জন্য হয়ে যাবে, এবং পাশাপাশি তুমি তো এইচএসসির জন্য তো হয়েই যাচ্ছে। তো তুমি এই সুযোগটা কখনো মিস করবে না। আমি মনে করি যে যতবারই শেষ করে থাকো, অনেক কিছু জিজ্ঞেস করলে তোমরা ইনস্ট্যান্ট উত্তর দিতে হতে পারবা না, হয়তো বা বোঝার পরেও আরও কিছু জিনিস গাফলা রয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো না। পাম্প মতবাদ এটা কেন বলা হয়, এই নামটা কেন বলা হয়, তার আগে আমাকে একটু কেমিস্ট্রি পড়াইতে হবে তোমাদেরকে। কেমিস্ট্রি না পড়ালে তুমি বায়োলজি বুঝবা না। তো আমি তোমাকে একটা কথা এটা বলি, কেমিস্ট্রিতে পরিপূর্ণ নলেজ যার নাই, সে বায়োলজি ভালো বুঝাইতে তার কষ্ট হয়ে যাবে। হয়তো বা অন্য ওয়েতে বুঝাবে, যেটা তোমার জন্য ট্র্যাকটা ঠিক হবে না। আমি তোমাকে বলি, উদ্ভিদ বিজ্ঞানী কোষ ও রসায়ন একটা চ্যাপ্টার আছে, যেখানে কেমিস্ট্রির ট্রিক্স টেকনিক্সগুলো অ্যাপ্লাই করলে চ্যাপ্টারটা অনেক সহজ হয়। তো যিনি কেমিস্ট্রি পড়ান না বা কেমিস্ট্রি নলেজ একটু কম, উনি অন্যভাবে পড়ায়, যেটা আমাদের ক্যাচ করে না। এবং এখানেও আমি যেটা পড়াবো এখন, এখানেও আরও অনেক জায়গায় কেমিস্ট্রির বিষয়গুলো লাগে। তো কেমিস্ট্রির নলেজ ছাড়া কখনো কিন্তু জীববিজ্ঞান পড়ানোটা সো টাফ। তো এই জন্য তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জন্যই যে আমি মূলত কেমিস্ট্রি পড়াই, আর পাশাপাশি আমি বায়োলজিটা পড়াচ্ছি। তো এটার জন্য আমার কেমিস্ট্রি নলেজগুলো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, যার কারণে তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। তো আমি একটু তোমাদেরকে বলি, একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে এখানে আমার এইটা বুঝতে হলে আমার একটা জিনিস বুঝতে হবে, জারণ বিজারণ বিষয়টা বোঝা লাগবে অল্প করে। এখন তোমার যদি জারণ বিজারণের নলেজটা যদি তোমাদের আজকে প্রতি শনি সোম বুধ 11টায় ক্লাস হয়, আজকেও 11টায় ক্লাস আছে জৈব রসায়ন, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি একটু খেয়াল করো, এখানে আমাদের একটু করে জারণ বিজারণটা বুঝতে হবে, একটু ভালো করে খেয়াল করো। জারণ বিজারণটা হচ্ছে, নর্মালি আপাতত চিন্তা করো, জারণ মানেই হচ্ছে ছাড়ন। জারণ মানে কি? ছাড়ন। বিজারণ মানে কি? গ্রহণ। তাহলে বিজারণ মানে গ্রহণ হবে। তো দেখো, আমি যদি তোমাকে একটু বলি, এই যে Fe2+ আয়ন, কি আয়ন?
Fe2+ আয়ন যদি ইলেকট্রন ছেড়ে দেয়, Fe2+ আয়ন মানে কি একটু ভালো করে খেয়াল করো। Fe2+ আয়ন মানে কি, 2+ মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। নর্মালি আমি যদি তোমাকে বলি Fe খেয়াল করো, একটু ভালো করে বুঝো, একটু বেসিকটা বুঝো, তারপর আমরা এটাতে ঢুকবো। Fe একটা আয়রন, এই আয়রনটা খেয়াল করো, আয়রন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, আচ্ছা এটা বুঝো, আমরা আরো সহজ করে তোমাকে বুঝাই। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে আমরা সেটা থেকে আমরা পাবো সোডিয়াম প্লাস। সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করলে আমরা কি পাবো? সোডিয়াম প্লাস পাবো, সাথে একটা ইলেকট্রন। এই জিনিসটা আমরা বুঝছি কিনা, এটা আমাদের বোঝা গেছে কিনা, আমি একটু আরো সহজ করে বুঝাই। যেমন মনে করো, একটু খেয়াল করো, ধরো মনে করো এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে কি সোডিয়াম, ধরো এটা এই মার্কারটা হচ্ছে একটা সোডিয়াম, এটা একটা সোডিয়াম। এখন সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে, দেখো ত্যাগ করে দিলে, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, এই যে ত্যাগ করে দিছে, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে সোডিয়াম প্লাস। আমরা আমাদের মনের ভিতর একটা মায়ের সৃষ্টি হয়, একটা ব্যথা, একটা যন্ত্রণা, একটা দুঃখ, একটা আগুন জ্বলে, কি জন্যে? যে আমরা সোডিয়াম এখানে আমরা এভাবে ইলেকট্রন না লিখলে, এটা লিখলে আমাদের ব্যথাটা কমে যায়, ঠিক আছে? আমরা এইভাবে লিখে অভ্যস্ত, আমাদেরকে স্যাররা এইভাবে শিখেছে, তাই না? কিন্তু ইট ইজ রং ওয়ে, টোটালি রং। ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বিশিষ্ট, তার আগে নেগেটিভ চিহ্ন বসানো যাবে না, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিলে আমরা সোডিয়াম প্লাস থাকে, এটা বুঝতে পারি। আমাদের এই জিনিসটা আরও সহজ, এটাও আমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, আমরা এটার মানাটা এটাই, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিলে আমাদের সোডিয়াম প্লাসটা থাকে। তো এই লাইন থেকে এই লাইনটা আসা যায় সহজে, এই ইলেকট্রনটা সাইড চেঞ্জ করি, তাহলে ইলেকট্রন প্লাস হবে। এটাকে যদি আমি অপর প্রকৃতি নিয়ে যাই, সোডিয়াম প্লাস, একটা ইলেকট্রন এই পাশে নিলে এটা না, আমরা আলটিমেটলি কিন্তু এই লাইনটাই পাচ্ছি। তো একটু খেয়াল করো, আমরা যেটা বুঝবো এখানে, যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু খেয়াল করো যে এইভাবে না লিখে, আমরা মাইনাস না লিখে আমরা এইভাবে লিখি। দেখো সেটা হচ্ছে, এটা একটা সোডিয়াম, এটা একটা সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, আলাদা হয়ে গেছে। তার একটা ইলেকট্রন কি করছে? একটা ইলেকট্রন দান করে দিছে, এখন আর তার কাছে নাই। এটা সোডিয়াম পরমাণু, তো একটা ইলেকট্রন দান করে দিছে, ইলেকট্রন একটা দান করছে, তাহলে এখানে কি রয়ে গেল? সোডিয়াম প্লাস। এটার মানে হচ্ছে দান করা। এটা মানে কি? দান করা। এখানে প্লাস আছে মানে গ্রহণ করা না, প্লাস আছে মানে কি? এটা দুই ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা মানে দান করছে, দান মানে সারছে, সারণ, আর সারণ মানে কি? জারণ। এটা হচ্ছে জারণ। তো এখানে এটা একসাথে ছিল, এটা এখন ছেড়ে দিছে, এই যে আলাদা হয়েছে, ছাড়ছে, ছাড়ন মানে জারণ। তো এখানে প্লাস থাকলে মানে গ্রহণ করা না, প্লাস এখানে একসাথে ছিল, এটা ছেড়ে দিচ্ছে, এটা জারণ, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি এখন এখানে আসি, এখন যদি আমি বলি যে এটা যদি এইভাবে চিন্তা করি যে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এটা এখন এটা আমরা এটার সাথে যোগ হচ্ছে, এটাকে আমরা বিজারণ বলবো, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? বিজারণ বলবো। দেখো, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, অ্যাড মানে কি? এটা আর এটা যুক্ত হচ্ছে, এই যে দুইটা মিলে যুক্ত হয়ে এটা তৈরি হচ্ছে। তার মানে সে এখানে কি করতেছে? জিনিসটা গ্রহণ করতেছে, এখানে জিনিসটা কি করছে? দান করছে, আর এখানে কি করতেছে? এখানে জিনিসটা গ্রহণ করতেছে। তাহলে এখানে যেমন দান করতেছে এটা জারণ, এখানে গ্রহণ করে হচ্ছে এটা বিজারণ। তো তুমি বুঝতে পেরেছো, এটা ছাড়ন, আর এটা এখানে কি হচ্ছে? গ্রহণ হচ্ছে, এটা কি? বিজারণ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ছাড়নটাকে আমরা জারণ বলি, গ্রহণটাকে আমরা বিজারণ বলি। তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো। তাহলে এই যে দেখো, খেয়াল করো, আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি, তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করি, এই যে Fe জারণ করার পরে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলি জারিত। হ্যাঁ, এটাকে আমরা জারিত বলবো। এটা জারণ হয়েছে, সোডিয়ামটা ছাড়ার পরে যে সোডিয়ামটা আমরা পাইছি সেটা হচ্ছে জারিত, ছেড়ে দেওয়ার পরে যেটা পাইছি জারিত, হ্যাঁ, ত্যাগকৃত। এটা হচ্ছে মানে ছেড়ে দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ত্যাগকৃত বা জারিত, মানে ছেঁকাকৃত, মানে ছেঁকা খাইছে এমন, ইলেকট্রন ছেড়ে দিছে এরকম। জারিত মানে ছেঁকাকৃত,
মানে ছেঁকা খাইছে এরকম। আর হচ্ছে আর গ্রহণ করা মানে হচ্ছে গৃহীত। তাহলে এই যে জিনিসটা এটা কি এখন, এটা এখন গৃহীত। গৃহীতটাকে আমরা গৃহীত না বলে এটাকে আমরা বিজারিত বলবো। তাহলে দেখো জারণ হওয়ার পরে যেটা আমরা পাই সেটাকে বলা হয় জারিত, আর গ্রহণ করার পরে যেটা আমরা পাই সেটা হচ্ছে বিজারিত। ঠিক আছে, তো জারণ হওয়ার পরে যেটা পাই, জারণ হইলে যেটা আমরা এই পাশে তীর চিহ্নটার এই পাশে যেটা পাচ্ছি আমরা, ছেড়ে দেওয়ার পরে যেটা থাকতেছে সেটা কি ছাড়িত, জারিত। আর গ্রহণ করার পরে যেটা পাচ্ছি সেটা বিজারিত, মানে বিবাহিত। তো এটা হচ্ছে ছেঁকাকৃত, এটা হচ্ছে বিবাহিত। মানে গ্রহণ করে যেটা হচ্ছে, মানে এটা জারিত, এটা হচ্ছে কি বিজারিত। সবসময় মনে রাখবা, বিজারিত মানে বিবাহিত, মানে গৃহীত, মানে গ্রহণ করার পরে যেটা পাইছি। আর জারিত মানে কি, জারিত মানে ছাড়িত, মানে ছেড়ে দেওয়ার পরে যেটা পাইছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। তো এখন জারিত বিজারিত জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই। মনে করো এটা হচ্ছে, এই জায়গায় খেয়াল করো, Fe2+, ও বিল গেটসের বিজারণ হয়েছে, বিজারণ না জারণ হয়েছে ইদানিং। হ্যাঁ, তো যাই হোক খেয়াল করো, আমরা যদি বলি এই জায়গায় খেয়াল করি আমরা Fe2+, এটা মানে কি আগে থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া আছে, আগে থেকে ছেঁকাকৃত। মানে Fe2+ মানে কি তার থেকে আগে থেকে দুইটা ইলেকট্রন নাই, 2+ মানে দুইটা আগে থেকে ইলেকট্রন ছাড়ছে। তাহলে দেখো, তো এটা আগে থেকে ছেড়ে দিছে। এখন এটা যদি আরও একটা ইলেকট্রন ছাড়ে, এখন এর থেকে যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে আমরা কি লিখতে পারি না টোটাল 3+ হবে? আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা এটা খেয়াল করো। এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আগে থেকে কোথাও কি মারা খেয়ে ধরা খেয়ে ছেড়ে দিয়ে আসছে দুইটা ইলেকট্রন, সে আবারও আরেকটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে সেটা কি হয়ে যাবে Fe3+ হবে কিনা, এটা বুঝছো কিনা আমাকে বলো, যেটা যেমনটা সোডিয়ামে হয়। তো Fe থেকে কোথাও সে ছেড়ে দিয়ে আসছে, ধরা খেয়ে ছেড়ে দিয়ে আসছে। হ্যাঁ, এটা পাইছি আমরা, কোথাও দুইটা ইলেকট্রন দিয়ে আসছে, দিয়ে দেওয়ার পরে সে কি করলো, এই যে Fe2+টা সে আরও একটা ইলেকট্রন উল্টা করে 1-, তাহলে +3 আর 1- কত হয়, +3 - 1 = +2। তাহলে এখানে আমরা কত পাবো, +2 পাবো, তাই না? যোগফলটা তো এরকমই হবে যে Fe2+ একটা ইলেকট্রন গ্রহণ করলে 2+ হবে। তখন এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে পাইছে, এটা বিবাহিত, মানে কি বিজারিত। তো বিজারিত মানে কি বিবাহিত বা গ্রহিত, বিজারিত লৌহ, এটা হচ্ছে বিজারিত। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বিজারিত লৌহ বলবো। তাহলে দেখো একটু খেয়াল করো, ভালো করে বুঝো যে বিষয়টা হচ্ছে এই লৌহটাকে আমরা বলবো জারিত লৌহ। মানে Fe3+ মানে হচ্ছে একটা লৌহ সর্বোচ্চ কয়টা ছাড়তে পারে, সর্বোচ্চ 2টা ছাড়তে পারে। তো একটা লৌহ আর তো ছাড়তে পারবে না, কারণ আয়রনের জারণ মান 2 হইতে পারে আর 3 হইতে পারে। তো দেখো Fe3+ মানে কি যতটুকু ছাড়ার সে ছেড়ে দিছে, মানে এটা কি জারিত। এই যে দেখো এই Fe3+টা কি জারিত, এটা আর ছাড়তে পারবে না। এই লৌহটা কি জারিত, ছেড়ে দেওয়ার পরে যা থাকবে, ছাড়িত বা জারিত, এটা জারিত। আর গ্রহণ করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিজারিত। তো দেখো জারিত লৌহ মানে কি সব ছেড়ে দিয়ে যা থাকবে, মানে Fe3+, এটা জারিত লৌহ। বিজারিত মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করার পরে যেটা পাচ্ছি এটা বিজারিত লৌহ। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? তো এই জিনিসটা আমাকে বলো, এই জিনিসটা আমাকে একটু বলো। তাহলে দেখো এই জিনিসটা একটু খেয়াল করো। একটা বেয়াদব বলতেছে যে রাসেল আহমেদ বলতেছে যে ট্রাম্প বিল গেটসের বউকে বিয়ে করতে চাই। আয়ো আসো, তোমার জন্য বসে আছে। হ্যাঁ, তোর তো রুচি বোধ বলতে কিচ্ছু নাই, টাকায় সব কিছু না। এদিকে দে, ওর বাচ্চা কাচ্চাগুলো তোর কি আর বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা যে কাজটা করবো এখন, আমরা আপাতত এই দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে জারিত লৌহ, একটা হচ্ছে কি বিজারিত লৌহ। এই দুটো জিনিস মনে রাখি আমরা, এটা জারিত লৌহ, এটা বিজারিত লৌহ। এখন আমরা একটু বুঝি এই জায়গাটাতে আসি যে সাইটোক্রোম পাম্প মতবাদে, তাহলে আমরা এই কোণাতে একটু লিখে ফেলি, না হয়তো আবার জারিত লৌহ কোনটা, জারিত লৌহ হচ্ছে Fe2। তোমরাও খাতার কোণা লিখে রাখো তো একটু, এটা হচ্ছে জারিত লৌহ Fe3+। হ্যাঁ, জারিত লৌহ হচ্ছে
Fe3+, আর হচ্ছে বিজারিত লৌহ Fe2+। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এই দুটো জিনিস একটু মাথায় রাখি। এখন সাইটোক্রোম পাম্প মতবাদ কেন বলা হচ্ছে, লুন্ডেগার কেন বলা হয়, তোমরা তো বুঝতেই পারছো। লুন্ডেগার হচ্ছে যিনি এই জারগো মতবাদটা নামাইছে, মানে যিনি এই মতবাদটা আবিষ্কার করছে, ওনার নাম ছিল লুন্ডেগর, যার জন্য এটাকে বলা হয় লুন্ডেগর মতবাদ। ওকে, আর এই মতবাদের মধ্যে এমন একটা জিনিস, সাইটোক্রোম একটা পদার্থ থাকে, মানে লবণটা শোষণ হওয়ার জন্য সাইটোক্রোম একটা পদার্থ থাকে, এই জন্য বলা হয় একটা প্রোটিন জাতীয় পদার্থ, এই জন্য এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। একটু খেয়াল করো, আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই যে দেখো, এটা যদি একটা লবণ হয়, হ্যাঁ, আমরা ছোট করে লিখি কারণ অনেক লেখা আছে ওই পাশে। ধরো এটা হচ্ছে একটা গাছের মূল, হ্যাঁ, এটা কি একটা গাছের মূল, ঠিক আছে, একটু খেয়াল করো, এটা ধরো একটা গাছের কি মূল, আর ধরো এটা হচ্ছে একটা কোষ, হ্যাঁ, এটা হচ্ছে গাছের মূল। ধরো গাছের মূলটার মধ্যে, ধরো আমি কোষটা একটু বড় করে আঁকছি, ধরো এটা হচ্ছে একটা কোষ। এখন একটু খেয়াল করো, এটাও যদি কোষ হয়, তা আমরা বলতে পারি না যে এই যে অংশটা, এটা যদি কোষ হয়, এটাকে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে কোষের, হ্যাঁ, কোষের ভিতরের তল। এটাকে আমরা কি বলতে পারি, কোষের ভিতরের তল, কোষের কি ভিতরের তল, ঠিক আছে। আর এই তলটাকে আমরা কি বলতে পারি, কোষের বাইরের তল, হ্যাঁ। তো এটাকে আমরা কি বলবো, এই তলটাকে আমরা বলবো কোষের বাইরের তল, হ্যাঁ, কোষের বাইরের তল, তাই না, বাইরের তল। আর বরাবর এটাকে আমরা কি বলবো, কোষ ঝিল্লি বলতে পারি কিনা। এই তিনটা জিনিস আমাকে বুঝছো কিনা আমাকে একটু জানাবা। পর্দাটাকে আমরা কি বলবো, এই যে দেখো, একটু বুঝো ভালো করে, যেটা আমি বলতেছি সেটা বোঝার চেষ্টা করো। ধরো এই যে একদম এই যে ঝিল্লিটা, এটা তো কোষ ঝিল্লি, তাই না, এটা কি ঝিল্লি, এটা তো কোষ ঝিল্লি। তা কোষ ঝিল্লির ঠিক বাইরের যে তলটা, এটা কোষের বাইরের তল। কোষ ঝিল্লির যে ভিতরের তলটা কি, এটা কি কোষের ভিতরের তল। আমি যদি এইভাবে চিন্তা করো, আমার হাতটা কীভাবে চিন্তা করো, একটু খেয়াল করো, এই যে এরকম দেখো, ধরো এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি, একটা কোষের কোষ ঝিল্লি হচ্ছে এটা, আমার এই হাতটা একটা কোষের কি কোষ ঝিল্লি। তাহলে দেখো এই তলটা কি কোষের বাইরের তল, আর এই তলটা কি কোষের ভিতরের তল, আর এটা হচ্ছে কি কোষ ঝিল্লি। মানে এই যে আমার এটাই হচ্ছে কোষ ঝিল্লি। এটা যদি কোষ ঝিল্লি হয়, তাহলে এই যে তলটা কোষের বাইরের তল, আর এটা হচ্ছে কি কোষের ভিতরের তল। ওকে, তো আমরা যদি এই জিনিসটাকে একটু খেয়াল করি, আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখো আমরা এই জিনিসটাকে, তাহলে একটা তল থাকবে কি, একটা তল থাকবে, আমরা এই পাশ থেকে চিন্তা করি, তাহলে তো এই জিনিসটা বুঝে গেছি আমরা। আচ্ছা, আমরা এটা এই পাশ থেকে আবার দেখি, এই পাশ থেকে যদি তোমাদেরকে একটু করে বোঝায়, কারণ এই জিনিসগুলো আসলে একবার বুঝে গেলে একদম সহজ, আর না বুঝলে অনেক কঠিন। তা আমি যদি এখানে একটা কোষ চিন্তা করি, এই জায়গায় যদি একটা কোষ চিন্তা করি, খেয়াল করো, আমি যদি এদিকে একটা কোষ চিন্তা করি, তাহলে কীরকম হবে, তাহলে আমরা বলতে পারি এটা মুছে দিই এখান থেকে, এই যে ঝিল্লিটা, একটু খেয়াল করো, আমরা যতটুকু বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। এটাকে আমরা বলবো, হ্যাঁ, এটাকে আমরা বলবো কোষ ঝিল্লি, পুরা এটাকে আমরা বলবো কোষ ঝিল্লি, সেম, ঠিক আছে না। আর এটাকে আমরা কি বলবো তখন, হ্যাঁ, তখন এই যে তলটা, এই তলটাকে আমরা কি বলবো, এই তলটাকে আমরা বলবো তো এই তলটাকে আমরা বলবো কোষের বাইরের তল, হ্যাঁ। আর এই তলটাকে আমরা কি বলবো, কোষের ভিতরের তল, হ্যাঁ, কোষের ভিতরের তল। তো এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা এটা একটা চাপায় লিখছি কারণ এখানে আমার জায়গা লাগবে। একটু খেয়াল করো,
তা দেখো এই যে তলটা এটা হচ্ছে কোষের ভিতরের তল, এটা হচ্ছে কোষের বাইরের তল। এই যে তলটা দেখতেছো তোমরা, একটু ভালো করে বুঝো তো। আমি আবারও বলতেছি, লাস্ট টাইম বলতেছি তোমাদেরকে, একটু খেয়াল করো, কারণ এই ছোটো ছোটো বিষয়গুলো না বোঝার কারণে আমরা বড় বিষয়গুলো বুঝতেছি না। দেখো একটু খেয়াল করো, এটা মনে করো একটা কোষের ঝিল্লি, এই যে এটা কোষ ঝিল্লি, এই যে তলটা এটা হচ্ছে কোষের বাইরের তল, আর এই যে তলটা এবং একদম লেগে আছে যে তলটা, এটা কোষের ভিতরের তল। তো এই তলটা বাইরে এবং এটা কি ভিতরে, আর এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো এখন আমরা যে কাজটা করব, একটু খেয়াল করি, এখন এই জিনিসটাকে, এই যে এতটুকু অংশকে আমরা একটু বড় করে আঁকবো, কারণ লবণ যখন ডুববে তখন এই দিক দিয়ে ডুববে না, একটা কোষ ঝিল্লির ভিতর দিয়েই তো ডুববে। একটা কোষ ঝিল্লির ভিতর দিয়ে কি একটা লবণ ডুববে না? হ্যাঁ, তো একটা কোষ ঝিল্লির ভিতর দিয়ে যখন একটা লবণ ডুবতে যাবে, তখন কোষের বাইরের তল অতিক্রম করবে, তারপর কোষ ঝিল্লি অতিক্রম করবে, তারপর কি অতিক্রম করবে? কোষের ভিতরের তল অতিক্রম করবে। তো যখন একটা লবণ ভিতরে ঢুকতে যাবে, একটু ভালো করে খেয়াল করো, ঠিক চিহ্নটা খেয়াল করো। একটা লবণ যখন ভিতরে ঢুকবে, তখন কি কোষের বাইরের তল অতিক্রম করবে, কোষ ঝিল্লিটা অতিক্রম করে, ভিতরের তলটা অতিক্রম করে কোষের ভিতর ঢুকবে, তাই না? একটা, দুইটা, তিনটা জায়গা সে অতিক্রম করবে। এখন আমি যদি তোমাদেরকে একটু করে বলি যে এটা আমরা এইভাবে একটু এখানে আঁকার চেষ্টা করব, এই জায়গায় দেখি, মানে এতটুকু জিনিসকে, তিনটা জিনিসকে আমি একটু বড় করে আঁকতেছি। কোষের বাইরের তল, কোষ ঝিল্লি এবং কোষের ভিতরের তলটাকে আমরা একটু বড় করে এখানে আঁকবো। একটু দেখো, আমরা যদি তোমাদেরকে বলি যে এখানে হচ্ছে কোষের বাইরের তল, একটু খেয়াল করো, এখানে তোমরা একটু খেয়াল করো, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই, আমি যদি বলি যে এটা হচ্ছে কোষের অভ্যন্তর, তাহলে এটা কোষের ভিতর, এটা কি কোষের ভিতর? একটু দাঁড়াও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা কোষের অভ্যন্তর, এটা কোষের ভিতর, এটা কোষের অভ্যন্তর। তোমরা জাস্ট এই যে চারটা জিনিস একটু খেয়াল করো, এই জিনিসগুলো আমরা এখানে একটু আঁকার চেষ্টা করব। সেটা কীরকম? ধরো কোষের ভিতর, তো আমরা এখান থেকে এখানে যেটা বোঝাতে চাচ্ছি, ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোষের ভিতর, কোষের অভ্যন্তর, তুমি এটার সাথে মিলায় নিবা। তাহলে তারপর আমি কি বলছি, যে কোষের ভিতরের তল, ধরো এখান থেকে এটা হচ্ছে কি, এখান থেকে এটা হচ্ছে কোষের ভিতরের তল, এটা হচ্ছে কোষের ভিতরের তল। তারপর আমি যদি বলি তারপর হচ্ছে এটা হচ্ছে কোষের বাইরের তল। আমি একটা এরিয়া তোমাকে, এই কোনটা বাইরে কোনটা ভিতরে আমি একটু পরে বুঝাই তোমাদেরকে, কারণ এখন বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে। আপাতত জেনে রাখো, লবণগুলো যখন একটা কোষ ঝিল্লি পার হবে, তখন সাইটোক্রোম নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ থাকবে, প্রোটিনের ভিতর দিয়ে ঢুকবে। সাইটোক্রোম নামক কিছু প্রোটিন জাতীয় পদার্থের ভিতর দিয়ে লবণগুলো ঢুকবে। আমরা যখন ছাদে উঠি বা কোথাও যখন উঠতে যাই, তখন সিঁড়ি দিয়ে উঠি না? তাহলে এখানে লবণগুলো যখন ঢুকবে, তখন কোষঝিল্লিতে সাইটোক্রোম নামক কিছু প্রোটিন জাতীয় পদার্থ থাকে। ওই সাইটোক্রোম নামক কিছু প্রোটিন জাতীয় পদার্থের ভিতর দিয়ে এটা কোষের ভিতরে ঢুকবে। তো এই কোষঝিল্লিটার মধ্যে কি কি থাকবে? সাইটোক্রোম থাকবে। কত ধরনের সাইটোক্রোম থাকবে একটু ভালো করে খেয়াল করো। এই যে সাইটোক্রোমগুলোকে আমরা বোঝানো হয়, সাইটোক্রোম একটা প্রোটিন জাতীয় পদার্থ, হ্যাঁ। তো ওই সাইটোক্রোমগুলোকে আমরা এইভাবে বোঝানো হয়। এখানে 3 রকমের সাইটোক্রোম থাকবে এই কোষ ঝিল্লিটার মধ্যে। ভালো করে খেয়াল করো, এই যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটার মধ্যে কিছু প্রোটিন জাতীয় পদার্থ থাকবে, সাইটোক্রোম নামক কিছু প্রোটিন থাকবে। এই প্রোটিনগুলোর ভিতর দিয়ে জিনিসগুলো প্রবাহিত হবে। তো আমি যদি প্রথম থেকে যদি বলি, এরকম সাইটোক্রোমটা কত রকমের থাকবে? সাইটোক্রোমটা থাকবে 3 ধরনের, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি। এখন বলতে পারে যে স্যার আপনি এ বি সি কেন লিখান নেই? হ্যাঁ, এখানে হচ্ছে কোষঝিল্লির মধ্যে সাইটোক্রোম এটা, সাইটোক্রোমটা কত রকমের? 3 রকমের, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। এখন কোষঝিল্লিতে এরা যখন সাজানো থাকবে, তখন সাইটোক্রোম এটা সবার বাইরে থাকবে, সাইটোক্রোম এ সবার বাইরে থাকবে, তারপর সাইটোক্রোম বি, তারপর সাইটোক্রোম সি, এইভাবে এরা থাকে। প্রথমে সবার বাইরে থাকবে সাইটোক্রোম এ, ঠিক মাঝখানে থাকবে সাইটোক্রোম সি, তারপর একদম ভিতরে থাকবে সাইটোক্রোম বি, ঠিক আছে? সরি। তো সাইটোক্রোম এ, সি, বি সিরিয়ালটা এইভাবে থাকে, তুমি এইভাবে মনে রাখবা। এখন কথা হচ্ছে যে নামকরণ, এইটাকে নামকরণগুলো করা হয়েছে অন্য একটা কারণে। তো এগুলো নিয়ে আলোচনা করলে একটা বিশাল আলোচনা, জাস্ট এতটুকু জেনে রাখো, নামকরণ অন্য কারণে করা হয়েছে, কিন্তু ওরা অবস্থান করে বিন্যস্ত থাকে। সাইটোক্রোম এটা, এগুলো কোথায় থাকবে?
এটা কোষঝিল্লিতে থাকবে। এই যে কোষঝিল্লিটা দেখতেছো তোমরা, কারণ লবণটা তো কোষঝিল্লি দিয়েই ডুববে ভিতরে। এই কোষঝিল্লির মধ্যে কিছু প্রোটিন থাকবে, সাইটোক্রোম নামের কিছু প্রোটিন থাকবে। ওই সাইটোক্রোম প্রোটিনগুলোকে কি নামকরণ করা হয়? কি সাইটোক্রোম আছে? এ সি বি। মনে রাখবা সবার বাইরে সাইটোক্রোম এ, কোষঝিল্লির বাইরের দিকে এ, মাঝখানে সি, তারপরে ভিতরের দিকে সাইটোক্রোম বি থাকবে। তো এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা আমাকে এতটুকু জিনিস আমাকে একটু করে বলো যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। আমরা যদি এটাকে খেয়াল করি, এটাকে যদি আমরা বাইরের তল বলে থাকি, এই জায়গায় খেয়াল করো, 3টা লবণ, তোমরা এটা বুঝছো কিনা যে সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, হ্যাঁ, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং কি সাইটোক্রোম সি। এই 3টা জিনিস তোমরা বুঝছো কিনা আমাকে বলো। আমি আবারও একটু বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। আমি আবারও বলছি, এটাকে ভেঙে না পড়ালে তুমি বুঝবো না। এখন ভাঙতে গেলে আবার তোমাদের ধৈর্য এত বেশি থাকে না। আমি যেটা বলতেছি একটু ভালো করে বুঝো। সেটা হচ্ছে যে কোষঝিল্লিটার মধ্যে সাইটোক্রোম 3 রকমের, এ সি বি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, 3 রকমের সাইটোক্রোম থাকবে এখানে। কয় রকমের সাইটোক্রোম? 3 রকমের। আমি আবারও বলি, এই যে কোষঝিল্লিটা দেখতেছো, এই যে কোষঝিল্লিটার মধ্যে সাইটোক্রোম নামের 3 রকমের প্রোটিন থাকবে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। অর্থাৎ একটা লবণ যখন কোষঝিল্লি দিয়ে পার হবে তখন এই জিনিসগুলো পাবে। তুমি যদি চিটাগাং থেকে ঢাকায় যেতে চাও তাহলে কি তুমি ফেনী, কুমিল্লা এই জিনিসগুলো পাবা যদি ট্রেনে যাও। তো জিনিসটা এরকম, একটা লবণ যখন বাইরে থেকে ভিতরে যাবে তখন এই কোষঝিল্লিটার মধ্যে সাইটোক্রোম নামের 3 রকমের প্রোটিন থাকবে। একটার নাম সাইটোক্রোম এ, একটা নাম সাইটোক্রোম সি, একটা নাম সাইটোক্রোম বি। এটা কোষঝিল্লিটার মধ্যেই আছে। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো। এতটুকু জিনিস বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, এটা আমি জাস্ট এখন যতটুকু বুঝেছি ঠিক ততটুকু বুঝো, পুরাটা তার বুঝাই নাই। আমি বলতেছি যে এই যে একটা লবণ পার হবে তো কোষঝিল্লি দিয়ে ডুববে ভিতরে। এখন এই কোষঝিল্লিটার মধ্যে সাইটোক্রোম নামক 3 রকমের প্রোটিন থাকবে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। ওকে, আচ্ছা, এতটুকু আমরা বুঝে গেছি। তা আমরা এগুলোকে একটু নিচে করে আমি একটু লিখি, কারণ হচ্ছে আসলে জায়গাটা আমার কম এখানে, এই জন্য ইচ্ছা মতো আমি লিখতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা 3টা জিনিস আমরা সিরিয়ালি লিখবো। আগে লিখার পরে যে কাজটা করব একটু দেখো, এ সি বি লিখলাম না। এখন কথা হচ্ছে সাইটোক্রোম এটা আয়রন দিয়ে তৈরি। সাইটোক্রোম এ এমন একটা প্রোটিন, সাইটোক্রোম এর ভিতর একটা উপাদান আছে। সাইটোক্রোম এর একটা উপাদান হচ্ছে, সাইটোক্রোম তো একটা প্রোটিন এবং কি এটা একটা কি আয়রন গঠিত একটা প্রোটিন। এর মধ্যে আয়রন একটা উপাদান আছে। কি আছে? আয়রন একটা উপাদান আছে। তো হ্যাঁ, এর মধ্যে কি উপাদান আছে? আয়রন একটা উপাদান আছে। তো এই আয়রন উপাদানগুলো এই Fe2 এই আয়রন উপাদান, মানে এটার মধ্যে আয়রন আছে, আয়রন উপাদান আছে, এর মধ্যে আয়রন আছে এবং এর মধ্যে কি আছে? আয়রন আছে। এর মধ্যে কি আছে? আয়রন আছে। তাহলে দেখো, আমি এটা বলতে চাচ্ছি যে সাইটোক্রোম এ এর একটা উপাদান হচ্ছে আয়রন। সাইটোক্রোম সি এর মধ্যে, মানে সাইটোক্রোম মানে তার মধ্যে একটা আয়রন থাকবে, আয়রন গঠিত একটি প্রোটিন, তার মধ্যে একটা আয়রন থাকবে। সাইটোক্রোম এর মধ্যে আয়রন আছে, মানে ফেরাম আর কি, ফেরাম বা আয়রন। সাইটোক্রোম সি এর মধ্যে আয়রন আছে, সাইটোক্রোম বি এর মধ্যে কি আছে? আয়রন আছে। তো মনে রাখবা আয়রনটা কি? আয়রনের কিন্তু আয়নের পরিবর্তন হয় বারবার। আয়রনগুলোর কি হয়? বারবার আয়নের পরিবর্তন হয়। যেরকম এই আয়রনটা তার এইভাবে থাকবে না, ধাতু হিসাবে থাকবে না, আয়ন হিসাবে থাকবে। ধরো এটা থাকবে 2+ হিসাবে, এটা থাকবে 3+ হিসাবে, এটা থাকবে 2+ হিসাবে। 2 3 2 আমরা কি মনে রাখবো? 2 3 2 আমরা কি মনে রাখবো? 2 3 2। দেখো কিভাবে মনে রাখবো আমি বড় বলবো, আগে বুঝো জিনিসটা। সাইটোক্রোম এর মধ্যে একটা উপাদান আছে আয়রন, সেটা 2+। এটার মধ্যে আয়রন উপাদান আছে 3+, এটার মধ্যে আয়রন উপাদান আছে 2+। মজার বিষয় হচ্ছে যে এর 2+ যেটা, সেটাও কিন্তু কোনো সময় 3+ পরিণত হতে পারে। ঠিক আছে, আবার যেটা 3+, এটাও কিন্তু কি হতে পারে? 2+ হতে পারে। আবার এখানে যেটা 2+, এটাও কি হতে পারে? 3+ হতে পারে। তো আমরা এখানে 2 জায়গায় লিখছি এইটার কারণেই, কারণ 2+টা 3+ হিসেবে থাকতে পারে, 3+টা আবার 2+ হতে পারে। 3+টা 2+ হিসেবে থাকতে পারে,
টু প্লাসটা আবার থ্রি প্লাস হইতে পারে, থ্রি প্লাসটা টু প্লাসটা থ্রি প্লাস হতে পারে, থ্রি প্লাসটা আবার কী হতে পারে, টু প্লাস হতে পারে। তো ভালো করে খেয়াল করো, আমরা এখন একটা কাজ করব। কীরকম কাজটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। আমরা এই যে দেখো নিচের দিকে একটা তীর চিহ্ন দিব, কীভাবে হচ্ছে পরে বোঝাচ্ছি, আগে দেখো। এই আমরা কি করব, দুইটা এভাবে একটা দুইটা তীর চিহ্ন দিব নিচের দিকে। খেয়াল করো, আমি পুরাটা বুঝিয়ে দিব, তোমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কোনটার পর কোনটা দিতে হবে সেটা আগে বুঝো, তারপর আমরা পুরো মেকানিজমটা বুঝবো। এই আমরা এখানে একটা তীর চিহ্ন দিব, তারপর এই একটা তীর চিহ্ন দিব, এখানেও সেম একটা তীর চিহ্ন দিব নিচের দিকে। এখন আমি এখানে নিচের দিকে দিলাম না, এখানে দুইটা তীর চিহ্ন কি নিচের দিকে না, এখন পরেরগুলা তীর চিহ্নগুলো হবে উপরের দিকে, পরের তীর চিহ্নটা উপরের দিকে, এরকম আমরা তীর চিহ্ন দিব। এটা উপরের দিকে, এটা উপরের দিকে। তারপর খেয়াল করো, এটা কি নিচের দিকে হবে, তাহলে একটা উপরের দিকে হলে একটা নিচের দিকে। এই দুইটা নিচের দিকে, তারপর এই দুইটা উপরের দিকে, এই দুইটা তীর চিহ্ন নিচের দিকে, তারপর আবার কি হবে একটু খেয়াল করো, এটা হচ্ছে উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে। তাহলে আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা কি খুব কঠিন, মানে এটা আগে বুঝো, কী হবে এটা পরে বুঝাবো, আগে তোমার এতটুকু এঁকে ফেলতে হবে পরীক্ষার হলে, সবার আগে এই কাজটা করে ফেলতে হবে। তো আমি তোমাকে বলি যে প্রথম থেকে আমাদের এখানে কি কি প্রক্রিয়াগুলো হয়, এখানে কি কি কাজগুলো হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে বুঝাবো। তার আগে তোমাকে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা একটু খেয়াল করো। প্রথমে দেখো, প্রথম আমার কী করতে হবে, প্রথম কথা হচ্ছে একটা লবণ যখন কোষের ভিতরে ঢুকবে তখন একটা কোষঝিল্লি পার হবে, একটা লবণ যখন ভিতরে ঢুকবে তখন কি হবে, কোষঝিল্লি পার হবে। আর একটা কোষঝিল্লির মধ্যে কি থাকবে একটু ভালো করে খেয়াল করো তো, একটা কোষঝিল্লির মধ্যে কি থাকবে, একটা কোষঝিল্লির মধ্যে তো দাঁড়াও, একটা কোষঝিল্লির মধ্যে কি থাকবে বলো, একটা কোষঝিল্লির মধ্যে সাইটোক্রোম নামে 3 রকমের প্রোটিন থাকবে। এই সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এগুলো কোষঝিল্লির মধ্যে সাজানো থাকবে সিরিয়ালি। তো এই সাইটোক্রোমের মধ্যে কি থাকবে, আয়রন থাকবে, এটাও আয়রন দিয়ে তৈরি, এটাও আয়রন দিয়ে তৈরি, এটাও আয়রন দিয়ে তৈরি। এতটুকু আমরা বুঝে গেছি। আর আমরা যে কাজটা করব, এখন আমরা শর্টকাট মেরে দেবো কীভাবে, যে আমরা এই যে সাইটোক্রোম পাম মতবারটা যখন আমরা করবো, সেটা হচ্ছে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি, হ্যাঁ সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। আমরা এই তিনটা জিনিস আগেই লিখে ফেলবো পরীক্ষায়। লিখে ফেলার পরে আমরা কি করব, 3 2 3, এই যে 3 2 3 2, হ্যাঁ 2 3 2 আমরা এটা লিখবো। তাহলে দেখো প্রথম কি এসসিবি বসাবো, তারপর 2 3 2 বসাবো, তারপর আমরা কি বসাবো, 2 এর বিপরীতে কি বসবে, তাহলে 3 বসবে, 3 উপরের দিকে দিব, 3 2 3 এসসিবি 3 2 3 এসসিবি 3 2 3। তো দেখো তাহলে আমাদের সাইটোক্রোম শেষ হয়ে যাবে। এসসিবি 3 2 3, যেখানে 2 আছে সেখানে আমরা কি লিখবো, Fe3+, যেখানে 3 আছে সেখানে আমরা কি লিখবো, Fe2+, যেখানে 2 আছে সেখানে আমরা কি লিখবো, Fe3+। ঠিক আছে, তাহলে কি এসসিবি 3 2 3 2, এসসিবি 2 3 2। তো আমরা কি মনে রাখবো, এসসিবি 2 3 2। ঠিক আছে, তো আমরা যদি এসসিবি মনে রাখি সিরিয়ালটা, তাহলে 2 3 2, তাহলে 2 এর বিপরীতে 3 বসবে, 3 এর বিপরীতে 2 বসবে, 2 এর বিপরীতে 3 বসবে। ওকে, তাহলে আমরা কি করব এখন, কি তাহলে এসসিবি 2 3 2, তারপর কি নিচে উপরে, হ্যাঁ স্যার উপর নিচ করবা, নিচে উপর, নিচে, হ্যাঁ নিচে উপরে, তারপর কি নিচে, তারপর কি উপরে। তোমরা তো উপরে নিচ খুব ভালো পারবা। তো দেখো নিচে উপরে, নিচে উপরে, প্রথম নিচ থেকে শুরু করবা। আগে কোত্থেকে শুরু করতে হবে, নিচ থেকে, সব কিছু একটা সিস্টেম আছে। তো দেখো আগে নিচ থেকে শুরু করবা, তারপর আস্তে আস্তে উপরে উঠবা। তো দেখো নিচে উপরে, নিচে উপরে, নিচ উপর, নিচ উপর, নিচ উপর। তাহলে আমরা কি করব, নিচ থেকে শুরু করব, নিচ উপর। এই কাজটা করলে আমাদের চেইনটা তৈরি হয়ে যাবে। তো দেখো আগে কি করব, দেখো আমরা নিচ থেকে শুরু করব। তাহলে আমি যেটা বললাম যে এই কোষঝিল্লিটার মধ্যে 3 রকমের এই কোষঝিল্লিটার মধ্যে 3 রকমের প্রোটিন থাকে। প্রোটিনগুলোর নাম হচ্ছে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। এবং ওই প্রোটিনগুলোর মধ্যে একটা উপাদান আছে, সেই উপাদানের নাম হচ্ছে আয়রন। এটার মধ্যে আয়রন 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 আছে, কিন্তু এসিবি 2 3 2, নিচ উপর, নিচ উপর। ঠিক আছে, এখন আচ্ছা তাহলে এই সাইটোক্রোম এটার মধ্যে যে Fe2+ আছে বুঝলাম, আবার Fe3+ কেন লিখলাম, কারণটা হচ্ছে সোজা কথা যদি সংক্ষেপে বলি, সাইটোক্রোম এর একটা উপাদান হচ্ছে আয়রন। এই আয়রনটা কখনো 2+ অবস্থায় থাকে, কখনো 3+ অবস্থায় থাকে, কখন ছেঁকাকৃত, কখনো বিবাহিত, কখনো জারিত অবস্থায় থাকবে, কখনো জারিত থাকবে, কখনো কি বিজারিত অবস্থায় থাকবে, কখনো জারিত, কখনো বিজারিত,
এভাবে থাকবে, মানে তার মধ্যে আয়রনটা থাকবে কিন্তু চেঞ্জ হয়, কয়েকদিন পরে পরে বিয়ে করে আবার ডিভোর্স হয়ে যায়, বিয়ে করে আবার ডিভোর্স হয়ে যায়, বাংলা সিনেমার নায়ক নায়িকাগুলোর মতো কখনো জারিত কখনো বিবাহিত। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে কোষ ঝিল্লিটার মধ্যে 3 রকমের উপাদান আছে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এ সি বি, ক্লিয়ার। তারপরে এদের মধ্যে একটা উপাদান আছে আয়রন, যে কোষ ঝিল্লির মধ্যে আছে, খেয়াল করো কোষ ঝিল্লির মধ্যে আছে এই 3টে উপাদান, তাদের ভিতর আছে আয়রন, আয়রন এবং আয়রনগুলো থাকবে কখনো 2 অবস্থায় কখনো 3 অবস্থায়, 2 3 3 2 3 2। তাহলে আমরা এটা লিখবো কিভাবে, এবং এরা কখনো 3 এবং 2 এই জারিত বা বিজারিতের মধ্যে চেঞ্জ হবে। গলাটা বসে আসতেছে, সরি। তাহলে দেখো আমরা যে কাজটা করব একটু খেয়াল করো। তো প্রথম হচ্ছে আমার আঁকাটা শিখে ফেলতে হবে। তো প্রথম থেকে সিরিয়ালটি যদি বলি এ সি বি, এটা বুঝছি, 2 3 2, এটাও বুঝছি, নিচে উপরে নিচে উপরে, এটাও বুঝছি। তো দেখো এই 3টা জিনিস আমাদের মনে রাখলেই হবে। জাস্ট তুমি লুন্ডেগর মানে কি, শুধু নিচ উপর করবা, নিচ উপর, তাহলে আমাদের কি খেলা শেষ। তাহলে দেখো আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা একটা জিনিস একটু বুঝতে হবে যে এই জায়গাটা একটু খেয়াল করো, আমরা এটা কি কোষ ঝিল্লির মধ্যে থাকে না, এই যে এই জিনিসগুলো কি কোষ ঝিল্লির মধ্যে থাকে, ভালো করে খেয়াল করো, এটা কোথায় থাকে রে, এই যে দেখো এই কোষ ঝিল্লিটার মধ্যে থাকে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি না, আমরা কি বলতে পারি না যেটা হচ্ছে কোষ ঝিল্লি, হ্যাঁ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে কোষ ঝিল্লি, এতটুকু তাহলে কি কোষ ঝিল্লি। তাহলে আমরা বলতে পারি এতটুকু হচ্ছে কোষ ঝিল্লি, আমরা এটাকে বলতে পারি কিনা, কারণটা হচ্ছে এই উপাদানগুলো তো কোষ ঝিল্লির মধ্যে থাকবে, এই যে এই জায়গাটার মধ্যে থাকবে, এই যে কোষ ঝিল্লির মধ্যে থাকবে, এই যে এই জায়গাটাতে থাকবে। তাহলে এটা এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা বলবো কোষ ঝিল্লি। বুঝছি। তাহলে এখান থেকে যেহেতু এই উপাদানগুলো কই থাকবে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, তো কোষ ঝিল্লির মধ্যে থাকবে, মানে এই জায়গাটার মধ্যে থাকবে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে থাকবে। তাহলে এটা যদি কোষ ঝিল্লি হয়ে থাকে, তাহলে ভালো করে খেয়াল করো, আমরা যদি এটাকে যদি কোষ ঝিল্লি বলি, এটা ভিতরের তল, এটা কি বাইরের তল, ঠিক আছে না, এটাকে কোষ ঝিল্লি দিলে এটা ভিতরের তল, এটা কি বাইরের তল, এই জায়গায় খেয়াল করো না, এদিকে, এটা কি ভিতরের তল, এটা কি বাইরের তল। তা আমরা এই কোষ ঝিল্লিটাকে আমরা এখানে বসায় দিছি, তাহলে কোষ ঝিল্লির ঠিক, এটা কোষ ঝিল্লি, এখন কোষ ঝিল্লিটা একটু বড় করে আঁকছি, এটা পুরোটাই আমার হাতটা তো এই পর্যন্ত নিতে পারতেছি না, পুরোটাই এখন কি কোষ ঝিল্লি। তাহলে এটা হচ্ছে কি ভিতরের তল, এটা কি ভিতরের তল, আর এটা কি বাইরের তল। তাহলে এটা হচ্ছে কি ভিতরের তল, এটা হচ্ছে কি ভিতরের তল, আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো ভিতরের তল। তো এটা পুরোটা যদি কোষ ঝিল্লি হয়, এই পাশে হচ্ছে কি ভিতরের তল, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা ভিতরের তল। আবার কোষ ঝিল্লির এদিকে যেটা আছে, এই যে এই জায়গাটা হচ্ছে কোষ ঝিল্লির বাইরের তল, এটা কি কোষ ঝিল্লির বাইরের তল। তা আমরা এই জায়গাটা বলবো কোষ ঝিল্লির বাইরের তল। তা দেখো বুঝছো কিনা আমাকে একটু বলো, এতটুকু জিনিস বোঝা গেছে কিনা আমাকে একটু ভালো করে বলো তো দেখি, এই ছেলেমেয়েরা বুঝছো কিনা বলো, বাইরের তল, খেয়াল করো, না বুঝলে বলো, এটার সাথে মিলাও, এই চিত্রটার সাথে মিলাইতে হবে, নাহলে মেকানিজম বুঝবো না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা কি, মানে এই কোষ ঝিল্লির মধ্যে এই প্রোটিনগুলো থাকবে, তাহলে এইগুলো যতটুকু আছে এ সি বি, যতটুকু এরিয়া ধরে আছে, এটা তাহলে আমরা বুঝবো এটা পুরোটাই হচ্ছে কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লির এই অংশটা তাহলে কোষ ঝিল্লির ভিতরের তলটা, এই যে কোষ ঝিল্লির ঠিক ভিতরের এই যে তলটা, এই যে ভিতরের তলটা, এই যেটা ভিতরের তলটা। আর এটা যদি কোষ ঝিল্লি হয়, ঠিক এটা পাশেটা হচ্ছে বাইরের তল, তাহলে এই অংশটা কি বাইরের তল। মানে মুদ্রা কথা হচ্ছে এতটুকু কোষ ঝিল্লি হইলে ঠিক তার এদিকে গেলে আমরা ভিতরের তলটা পাবো, ঠিক এদিকে গেলে বাইরের তলটা পাবো। জাস্ট এটার সাথে তুলনা করো, এই যে অংশটা এটা হচ্ছে এই যে পুরাটা এই কোষ ঝিল্লিটা, এই যে কোষ ঝিল্লিটা, এটা পুরাটা কোষ ঝিল্লি। তাহলে এটা হচ্ছে বাইরের তল, এই যে এটা হচ্ছে বাইরের তলটা, এই অংশটা ভিতরের তল, এই যে এটা হচ্ছে ভিতরের তল। আর এটা হচ্ছে কোষের অভ্যন্তর, কোষের ভিতর, এটা আরেকটু গেলে কোষের ভিতরে ঢুকে যাবো আমরা, কোষের অভ্যন্তর, ঠিক আছে। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলো, কনফার্ম করো, হ্যাঁ। দেখো ঠিক আছে, এখানে অর্গানিক কেমিস্ট্রি কেন হবে, সরি এগুলো আমি আমার মোছা হয় নাই, এটা আমার লিখতে হবে, তো এই জন্য আর মোছা হয়নি। এটা উদ্ভিদ শারীরতত্ত্বের 2nd ক্লাস,
তোমরা কি গাঁজা টাজা খাইছো নাকি? আমি এখানে অর্গানিক কেমিস্ট্রি কোনো পড়াবো? উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদ শারীরতত্ত্বের সেকেন্ড লেকচার। এগুলো লিখতে বুঝতে সময় লাগে তো। তোমরা তো এমনিতে ক্লাসের আগে বলো ভাইয়া আজকে কি ক্লাস হবে, তোমাদের এই কমেন্ট পড়লে তার এগুলো লিখে আবার মুছার টাইম পাই না, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গায় খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম একটু দেখো, একটু এই কুইজলি কেন কেমিস্ট্রিতে থাকবে, তোমরা কি ন্যূনতম পড়ালেখা করো না? তা আমি যেটা বলতে চাচ্ছি একটু দেখো, এই যে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে কোষের এই যে এটা হচ্ছে, আমরা যদি বলি যে এটা যদি কোষ, এই কোষের মধ্যে প্রোটিনগুলো থাকে ACB, তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লিটা। এটা কি? এটা তাহলে কোষ ঝিল্লিটা। ঠিক তার ভিতরে যেটা আছে এটা হচ্ছে কোষের ভিতরের তলটায়, যে এটা। তো এতটুকু অংশ, এই যে জাস্ট এতটুকু অংশ, এই যে এতটুকু অংশকে আমরা বড় করে লিখলাম যে এতটুকু জায়গা জুড়ে এটা কোষ ঝিল্লি। ঠিক তার ভিতরের অংশটা ভিতরের তল, এই যে এটা, তাহলে এই জায়গাটা হবে ভিতরের তল। আর এই কোষ ঝিল্লিটার ঠিক এই পাশেরটা হবে এই অংশটা, অর্থাৎ বাইরের তল। ওকে, এখন আমরা চলে আসি, হ্যাঁ। তো আমরা যেটা বলি, আচ্ছা এখানে হ্যাঁ মুদ্রা কথা মানে সর্বশেষ কথা, সামারি, সংক্ষিপ্ত, হ্যাঁ, শেষ কথা, মোট কথা। এখন তোমাকে যদি বাংলাও পড়াতে যাই তাহলে তো সমস্যা, আর আমি বাংলা পড়াইলে তো তোমরা একটা, হ্যাঁ, এখানে থাকতে পারবো না। তাহলে দেখো আমি যেটা বলতেছি একটু দেখো, আমি যদি বলি যে এখন এখানে হবেটা কি, এই যে কোষের ভিতরের তল, কোষ ঝিল্লির কি ভিতরের তলে একটা বিক্রিয়া হবে, বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। কি বিক্রিয়া হবে রে? একটা বিক্রিয়া হবে, বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। খেয়াল করো কি বিক্রিয়া? ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস কি বিক্রিয়া হবে? হ্যাঁ, ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। তো এই জায়গায় একটা ডিহাইড্রোজিনেস বিক্রিয়া হবে। তো ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে, এখন ডিহাইড্রোজিনেস কিগুলো আমরা পরবর্তীতে জানবো, জাস্ট আপাতত একটু করে জেনে রাখো। ডিহাইড্রোজিনেস বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখান থেকে কি তৈরি হয়, যেখান থেকে মনে রাখবা ডিহাইড্রোজিনেস হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখান থেকে কি তৈরি হয়, H+ আয়ন তৈরি হয়। ডিহাইড্রোজিনেস থেকে কি তৈরি হয় মনে রাখবা, H+ আয়ন তৈরি হয়। কি তৈরি হয়? H+ আয়ন তৈরি হয় এবং একটা ইলেকট্রন তৈরি হয়। আপাতত এটা মাথায় রাখো, ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, একটা H+ তৈরি হয়, একটা ইলেকট্রন তৈরি হয়। এই জায়গাটা একটু তোমার এই কথাটা একটু মাথায় রাখো যে ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে একটা কি তৈরি হবে, জাস্ট এই জিনিসটা একটু মুখস্থ করো, আমি এগুলো ভেঙে পড়ায় দিব, কিন্তু আমার এই জায়গাটা আগে এই জিনিসটা বুঝায় ফেলি। আগে বুঝো কোষের ভিতরের তলে একটা ডিহাইড্রোজিনেস বিক্রিয়া হবে, ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হবে। আর এই ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে H+ আয়ন। একটা ইলেকট্রন, একটা কি H+ আয়ন। তো একটা ইলেকট্রন তৈরি হবে, একটা কি তৈরি হবে, H+ আয়ন তৈরি হবে। এই জিনিসটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। একটা ইলেকট্রন তৈরি হবে কি, ভালো করে খেয়াল করো, এই জিনিসটা বুঝছো কিনা বলো, একদম সিম্পল। এটা কি ডিহাইড্রোজেনেস বিক্রিয়াটা কি সেটা বুঝতে যাও না, এখন আমি যেটা বলতেছি সেটা বুঝো, যে কোষের ভিতরের তলে ডিহাইড্রোজিনেস নামের একটা বিক্রিয়া হবে। ওই বিক্রিয়া থেকে একটা ইলেকট্রন তৈরি হবে, একটা H+ তৈরি হবে। এতটুকু তো আমরা বুঝছি। ওকে, এখন এই H+টা এতে বাউন্ডালের মতো ঘুরতে ঘুরতে এটা চলে আসবে কোথায়, এটা এক পর্যায়ে চলে আসবে কি, এই যে কোষের বাইরের তলে চলে আসবে। এটা এই রাস্তা দিয়ে কোষের বাইরের তলে আসবে। এটা এই রাস্তা দিয়ে কি হবে, কোষের বাইরের তলে আসবে। আর এখান থেকে যে একটা ইলেকট্রন তৈরি হয়েছিল, এটা এইটার ভিতর দিয়ে ঘুরতে 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 ইলেকট্রনটা এই কোষের বাইরে চলে আসবে। তো এই হাইড্রোজেনটা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এদিক দিয়ে সরাসরি চলে আসছে, আর ইলেকট্রনটা এদিক দিয়ে ঘুরে 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 আসবে। এখন একটা ইলেকট্রন যখন ভিতরে ঘুরে ঘুরে আসবে, তখন তার বিনিময়ে একটা অ্যানায়ন, লবণ মানেই কি, লবণ তো আয়ন হিসেবে শোষিত হয়। তো এটা তো বাইরের তল থেকে, এটা খেয়াল করো, এটা তো বাইরের তল, তাই না? হ্যাঁ, তো এটা হচ্ছে কি, আমরা যদি একটু 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 ব্যারিকেড দিয়ে দিই, একটা টান দিয়ে দিই, তো এটা তো বাইরের তল। এখন একটা
এটা হচ্ছে বাইরের তল, এটা এই তলটা, এই যে তলটা হচ্ছে বাইরের তল, এই যে এই তলটা বাইরের তল, আর এই জায়গাটা হচ্ছে কি বহিস্থ দ্রবণ, এটাকে আমরা বহিস্থ দ্রবণ বলবো, বহিস্থ দ্রবণ। হ্যাঁ, তো দেখো, তো এটা হচ্ছে কি লাগানো অবস্থায় তলটা, তল তল কোষঝিল্লির সাথে লাগানো, এটা হচ্ছে তল। তারও একটু বাইরে গেলে এটা কি বহিস্থ দ্রবণ, এটাকে আমরা কি বলবো বহিস্থ। তল থেকে যদি একটু, তল থেকে একটু বাইরে গেলে বহিস্থ দ্রবণ, দ্রবণ পাবো, বহিস্থ দ্রবণ। তো খেয়াল করো আমি যেটা বলতেছিলাম যে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় যে ইলেকট্রনটা তৈরি হয়, ইলেকট্রনটা এদিক দিয়ে ঘুরে 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 বের হয়ে বাইরের তলে আসবে, একদম বাইরে লাগানো বাইরের তলে আসবে। ওই সময় এই যখন ইলেকট্রনটা বাইরের তলে আসবে ওই সময় একটা অ্যানায়ন, লবণ মানেই কি, লবণ মানে তো ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে আমি যদি তোমাকে যদি বলি যে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে একটা পটাশিয়াম প্লাস Cl মাইনাস, এটা একটা কি লবণ, তাহলে এই লবণ মানে কি পটাশিয়াম ক্লোরাইডটা লবণ না, আরও সহজটা নেই, লবণ বলতে আমরা সোডিয়াম ক্লোরাইডকে বুঝি, তাই না? তো দেখো সোডিয়াম ক্লোরাইড মানে কি, এখানে একটা ক্যাটায়ন আছে একটা অ্যানায়ন আছে। তো লবণ মানেই কি, লবণ কিভাবে শোষিত হবে, আয়ন হিসাবে শোষিত হবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবে শোষিত হবে। তো খেয়াল করো এখানে লবণটা, এখানে লবণের কোন অংশটা, এই লবণের অ্যানায়ন অংশটা ভিতরের দিকে ডুববে। তো দেখো আমি তোমাকে বলি এদিক দিয়ে যখন ইলেকট্রনটা যখন এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বের হবে বাইরের তল পর্যন্ত আসবে, কোন পর্যন্ত আসবে রে বলো, এই যে বাইরের তল পর্যন্ত আসবে, বাইরের তল পর্যন্ত আসবে, তখন বহিস্থ দ্রবণ থেকে তখন এটা বাইরের তলের, এই বাইরের তলের যে দ্রবণটা আছে এটা তো বহিস্থ দ্রবণ, ভিতরের তলে যে দ্রবণটা থাকবে, ভিতরের তলে যে দ্রবণটা এটা হচ্ছে কি অন্তস্থ দ্রবণ বা কোষের অভ্যন্তর, তারও ভিতরে যেটা আছে সেটা বহিস্থ। তো বাইরে থেকে যদি, এটা তো তলটা হচ্ছে বাইরের তল, তার বাইরে একটা দ্রবণ থাকবে বহিস্থ দ্রবণ, এই দ্রবণ থেকে একটা অ্যানায়ন ভিতরে ঢুকবে। আমি যে কথা আমি আবার বলতেছি একটু খেয়াল করো, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় যে ইলেকট্রনটা তৈরি হয় ওই ইলেকট্রনটা এটার ভিতর দিয়ে যখন বের হইতে হইতে যখন বাইরের তলে এসে পৌঁছাবে তখন বহিস্থ, হ্যাঁ কারণ আমি কি বলছিলাম, কলার বিনিময়ে কলা, আপেলের বিনিময়ে আপেল, তাহলে এখানে ইলেকট্রন মাইনাস মানে কি একটা মাইনাস, তো একটা মাইনাস বের হইলে এখানে অ্যানায়ন ঢুকবে, তাহলে ইলেকট্রনও মাইনাস অ্যানায়নও মাইনাস, তাহলে ইলেকট্রনের বিনিময়ে অ্যানায়নটা ঢুকবে, নট ক্যাটায়ন ঢুকবে। ক্যাটায়ন, ক্যাটায়ন ঢুকতে শক্তি লাগে না, ক্যাটায়ন আপনা আপনি ঢুকে যাবে, এটা পরে বলবো, আপাতত অ্যানায়নটা দেখি আমরা। তাহলে খেয়াল করো আমি যেটা বলতেছি, এই যে ইলেকট্রন একটু ভালো করে দেখো, ইলেকট্রনটা যখন এদিক দিয়ে বেরোইতে বেরোইতে যখন এই জায়গায় চলে আসবে একটু দেখো, তখন ইলেকট্রন নেগেটিভ, অ্যানায়নটাও নেগেটিভ, তো নেগেটিভের বিনিময়ে নেগেটিভ, তুমি একজনকে কলা দিলে, তুমি ও তোমাকে কলা দিল, এটা ঠিক আছে, কলার বিনিময়ে কলা, তুমি আপেল দিছো তো ও তোমাকে আপেল দিছে, আপেলের বিনিময়ে আপেল, তো জিনিসটা ঠিক আছে, কিন্তু এখানে তো এখানেও আমার মিল রাখতে হবে। জিনিসটা হচ্ছে যে ইলেকট্রন মাইনাসকে আমরা বের করে দিচ্ছি, তাহলে একটা মাইনাসকে আমরা ভিতরে ঢুকাবো, ওই জায়গাটা ফিল আপ করার জন্য একটা মাইনাস। একজন মেয়ের জায়গা একটা মেয়ে দখল করতে পারে, তোমার যদি বউ মারা যায় তুমি কিন্তু আরেকটা মেয়েকেই বিয়ে করবা, তুমি কিন্তু ওর জায়গাটা কিন্তু অন্য কাউকে না, তুমি কি কোনো বন্ধুকে করবা না, যদি অন্য কোনো অসুখ যদি না থাকে, যেটাকে আমি গিয়ে না কি জানি বলে, ওইরকম যদি না হয়, তো তোমার একটা সেম একটা ছেলের জায়গা আর একটা ছেলেই পূরণ করতে পারে। তো জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রন যখন বের হবে তার বিনিময়ে একটা অ্যানায়নই জায়গাটা পূরণ করতে পারবে, মাইনাস, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে আমরা এতটুকু বুঝছি কিনা, তাই আমাদের পুরো মেকানিজমটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে কোষের ভিতরে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। তো ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে একটা ইলেকট্রন তৈরি হয়, একটা H+ তৈরি হয়, ইলেকট্রনটা এটার ভিতর দিয়ে বাইরের তলে চলে আসবে, এই যে ইলেকট্রনটা বাইরে আসবে তার বিনিময়ে একটা অ্যানায়ন ভিতরে ঢুকে যাবে। তো দেখো আমি কি করলাম একটু ভালো করে দেখো, যে ইলেকট্রনটা কিন্তু বাইরে চলে আসছে এটার ভিতর দিয়ে, আর অ্যানায়নটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে একটা ইলেকট্রন মাইনাস অ্যানায়নও মাইনাস, তো একটা ইলেকট্রনের বিনিময়ে একটা অ্যানায়ন গিয়ে ঢুকবে। তো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, হ্যাঁ আচ্ছা বুঝা গেছে কিনা আমাকে একটু বলো, এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলো। তা আমি যেটা বলতেছি, তুমি ক্লাসের মাঝখান দিয়ে এসে শুরু করলে জিজ্ঞেস করো আমার বলে না, আমার বার্তাতে আমার সারাদিনই বলতে হবে। আমি যেটা বলতেছিলাম ইলেকট্রন যেমন মাইনাস, অ্যানায়নটাও মাইনাস, তা আমি যেটা বললাম যে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে একটা ইলেকট্রন তৈরি হচ্ছে
আর একটা H প্লাস তৈরি হচ্ছে। তো H প্লাসটা সরাসরি বাইরের তলে চলে আসবে। এটা কেন আসবে, কীভাবে, ওটা পরে। H প্লাসটা এইভাবে চলে আসবে, কিন্তু ইলেকট্রন যেটা, এই ডিহাইড্রোজেনাস বিক্রিয়া একটা ইলেকট্রন তৈরি হয়, কীভাবে হয় সেটা মুখ্য এখানে দরকার নাই। আর দরকার ডিহাইড্রোজেনাস বিক্রিয়ায় একটা ইলেকট্রন তৈরি হয়, ওই ইলেকট্রনটা এদিক দিয়ে কী হবে, এদিক দিয়ে কোষের বাইরে চলে আসবে, বাইরের তলে চলে আসবে। যখন বাইরের তলে আসবে, এটার যেহেতু একটা মাইনাস, তো একটা মাইনাসের জায়গা পূরণ করার জন্য আর একটা মাইনাস এটার ভিতর দিয়ে ঢুকে এখানে আসবে, এক পর্যায়ে এখানে আসবে, এক পর্যায়ে এখানে আসবে, তারপর এখানে যাবে। তো দেখো, একটা নেগেটিভ ইলেকট্রনটা নেগেটিভ জিনিস, একটা মাইনাস, এটা যখন বের হবে এর জায়গাটা পূরণ করার জন্য এখানে একটা অ্যানায়ন ডুববে, লবণের ঋণাত্মক অংশটা। এখন কীভাবে ডুববে এটা পরে, আপাতত বুঝো একটা ইলেকট্রন বের হওয়ার সাথে সাথে একটা অ্যানায়ন গিয়ে ঢুকতেছে, এই জিনিসটা আগে বুঝো। এটা ক্লিয়ার কিনা? আমি যতটুকু বুঝাইছি ততটুকু তো বুঝতে হবে। বেশি খাইতে চাও তো ঢুকবে না, তোমার ক্যাপাবিলিটি যতটুকু ততটুকু ঢুকবে। যতটুকু বুঝাইছি সেটা বুঝছো কিনা, আমি তো পুরাটা বুঝাই নাই। ভিতরে এত আগুন কেন, এত মায়ের কেন, এত যন্ত্রণা কেন? যেটা বুঝাইছি সেটা বুঝো না, মেজাজ গরম করো। আমি যেটা বলতেছি যে একটা ইলেকট্রন এটার ভিতর দিয়ে বের হবে, তো একটা ইলেকট্রন নেগেটিভ, তো ওর জায়গাটা পূরণ করার জন্য আরেকটা অ্যানায়ন ঢুকবে। আমি তো আর কিছু বুঝাই নাই। তুমি এইগুলোর ভিতরেগুলো আমি বুঝাইছি? স্যার এইগুলো বুঝি নাই স্যার, এগুলো বুঝাইছি আমি? বুঝাই নাই তো। আমি যেটা বুঝাচ্ছি সেটার উপর ফোকাস করো না। কীভাবে ডুববে, কীভাবে বের হবে, গেলে তো দেখাবো আমি। যদি না দেখালে তো পারবো না কিছু। তবে দেখো, আমি যেটা বলতেছি, একটা ইলেকট্রন মাইনাস বাইরে তলে চলে আসবে, কিভাবে আসবে সেটা পরে। একটা ইলেকট্রন এটার ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাবে, তখন একটা অ্যানায়ন, ইলেকট্রন যেহেতু মাইনাস, একটা অ্যানায়নও মাইনাস, তখন একটা ইলেকট্রনের জায়গা পূরণ করবে একটা অ্যানায়ন গিয়ে। তাই একটা ইলেকট্রন বের হবে, একটা অ্যানায়ন ভিতরে ডুববে। এটা বুঝছো কিনা বলো? এতটুকু জিনিস বোঝা গেছে কিনা আমাকে একটু কনফার্ম করো। তো দেখো, এই চিত্রটা তোমাদের বোঝানোর জন্য আঁকাইছি। এখন এইগুলো প্রশ্ন করার সময় না, আমি যেটা বুঝাচ্ছি সেটা দেখো। চিত্র 2টা আঁকবো নাকি 14টা আঁকবো, এগুলো এখন জিজ্ঞেস করতেছে কেন? এটা বুঝো না আগে, এটা বুঝো। মেধা সুস্থ। ওকে, আচ্ছা দাঁড়াও, আমার সেকেন্ড ফোনটাকে একটু চার্জে দিয়ে নিই, এটা বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। তো হ্যাঁ, খেয়াল করো, তোমাদেরকে আর মানুষ বানাইতে পারবো না, আমি ব্যর্থ। আমি বারবার বলতেছি, যতটুকু বুঝাইছি ততটুকু বুঝছো কিনা সেটা বলো। আমাকে আনুষঙ্গিক প্রশ্ন অনেকগুলো করতেছে, এটাকে পাম কেন বলা হয়? তোমাকে ধরে পাম করবো আমি, এই জন্য এটাকে পাম মতবাদ বলা হয়। দরকার আছে কোনো? দরকার নাই তো, এগুলো তো পরে বলবো। আর যতটুকু বুঝাচ্ছি সেটা বুঝো না, অন পয়েন্টে চিন্তা করো না। যেটা বুঝাচ্ছি সেটা না বুঝতে তো পারবা না তো। আর আমার রেগে গেলে আমার ক্লাস খারাপ হবে, তোমরা আমাকে রাগাচ্ছ কিন্তু এখন। এটাকে কেন পাম মতবাদ বলা হয়? চিত্রকোণে 2টা আঁকবো, লাথি মেরে কপাল ফাটায় ফেলবো। আমি যেটা বলতেছি, যেটা বুঝাচ্ছি সেটা বুঝো না, উল্টাপাল্টা জিনিস নিয়ে চিন্তা করতেছে। আর সব জিনিস একবারে জানতে গেলে তো কিছুই মাথায় থাকবে না। তো আমি যেটা বলতেছি, এই ইলেকট্রনটা বাইরে কী হবে, এই ইলেকট্রনটা দেখো বাইরে বের হবে, তার বিনিময়ে একটা অ্যানায়ন ডুববে। এখন কীভাবে বের হবে, কীভাবে ডুববে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, ভালো করে দেখো। এখন দেখো, এই জায়গায় আমরা আসি। অ্যানায়ন একটা ইলেকট্রন বের হবে, তার জায়গাটা পূরণ করবে একটা অ্যানায়ন। তো এখন দেখো, আমরা যদি প্রথম থেকে আসি, তাহলে অ্যানায়ন আছে, এই ইলেকট্রনটা আছে এই জায়গায়, অ্যানায়নটা আছে এই জায়গায়। তাহলে ইলেকট্রন এই জায়গায়, অ্যানায়নটা আছে কি এই জায়গায়, ঠিক আছে? তাহলে দুইজনের জায়গা বদল করবে, এটা এখানে আসবে। তো সবসময় মাথায় রাখবা যে আমার কি মাথায় রাখতে হবে, যে অ্যানায়নটা ভিতরে ঢুকতেছে। আর কি মনে রাখবো আমরা, ইলেকট্রনটা বাইরে বের হচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখো। অ্যানায়ন ঢুকতেছে, ইলেকট্রনটা বের হচ্ছে, এটা মাথায় সেট করতে হবে। এটা সেট না করলে তুমি এটা বুঝবা না। আমি কি বললাম, অ্যানায়নটা ঢুকতেছে, ইলেকট্রনটা কি হচ্ছে, বের হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটায় চিন্তা করি। দেখো, এই যে ইলেকট্রন, মনে রাখবা সবসময় ইলেকট্রনকে সবসময় বের করানোর চেষ্টা করবা। ইলেকট্রনটাকে সবসময় এই পাশে রাখবা। ইলেকট্রন এক্সিট মানে বের হচ্ছে, অ্যানায়নটা এন্ট্রি করতেছে। ইলেকট্রন এক্সিট করবে, অ্যানায়নটা এন্ট্রি করবে, ঢুকবে। তো দেখো, এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে আমরা এই জায়গায় খেয়াল করি, এই যে একটা ইলেকট্রন, এই যে ই মাইনাস, এই যে ইলেকট্রনটা
এই যে একটা Fe3+ এর সাথে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন একটা 3+ এর সাথে যুক্ত হলে এই যে এখান থেকে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া থেকে ইলেকট্রন মাইনাস আসতেছে, Fe3+ এসে দুইটা মিলে হবে Fe2+। দেখো জিনিসটা বুঝছো কিনা দেখো, আমি তোমাদেরকে একটু আগেও তো পড়াইছিলাম যে Fe3+ এর সাথে যদি একটা ইলেকট্রন যুক্ত হয় তখন সেটাকে বলবো আমরা Fe2+। একটা Fe3+ এর সাথে একটা ইলেকট্রন যুক্ত হলে Fe2+ তৈরি হয়। তোমাদেরকে আগে পড়াইছি 3+, 1 - 2+, একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা তৈরি হয়েছে, এখান থেকে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে ওই ইলেকট্রনটা Fe3+ এর সাথে যুক্ত হবে। তা দেখো এখান থেকে একটা ইলেকট্রন আর এখান থেকে একটা Fe2+, এটা মিলে এইটা আর এটা মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে Fe2+। তাহলে ভালো করে খেয়াল করো, তীরচিহ্নগুলো খেয়াল করো। এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস, এখান থেকে একটা Fe3+, ইলেকট্রন মাইনাস Fe3+ মিলিত হয়ে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে Fe2+। এটা বুঝছো কিনা খেয়াল করো। ওকে, আমরা বুঝছি এখন। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমরা করে ফেলবো, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। একটু কাজ আমরা করে ফেলি এই জায়গায়, সেটা হচ্ছে দেখো Fe2+ যেহেতু তার সাথে কয়টা অ্যানায়ন যুক্ত থাকবে, নর্মালি এই Fe2+ তো কখনো একা থাকবে না, ধনাত্মক প্লাস এগুলো তো কখনো সম্ভব না, কারণ সবসময় এরা নিউট্রাল চায়। তো এদের ভিতরে যে আমি বললাম সাইটোক্রোম A এর মধ্যে 2+ থাকবে, 3+ থাকবে। যখন 2+ থাকবে অবশ্যই তার সাথে দুইটা অ্যানায়ন থাকবে, কখনো অ্যানায়ন একা বা ক্যাটায়ন একা থাকতে পারে না। তো 2+ থাকলে অবশ্যই অ্যানায়ন তার সাথে থাকবে। তারপরে 3+ যেহেতু তার সাথে 3টা অ্যানায়ন থাকবে, এটা কোষের ভিতর অ্যানায়ন, কোষের ভিতর অ্যানায়ন 3টা অ্যানায়ন থাকবে। এটা যখন 3+, তার মধ্যে অবশ্যই 3টা অ্যানায়ন থাকবে। এটা যদি 2+, তার মধ্যে অবশ্যই 2টা অ্যানায়ন থাকবে। এটা তো দেখে পারতেছি আমরা। এখানে যেহেতু 3+, এটাকে আমরা 3টা অ্যানায়ন থাকবে। এটা যদি 2+, এটাকে আমরা 2টা অ্যানায়ন থাকবে। এটা তো এমনিতে বুঝতে আমরা বলতেছি যে যেহেতু Fe2+ যেহেতু ক্যাটায়ন, তার সাথে 2টা অ্যানায়ন থাকবে, 2+, 2 অ্যানায়ন, 2-, 3+, 3-, 2+, 2-, 3+, 3-, 3+, 3-, 2+, 2-। আচ্ছা, এখন দেখো যেটা বলতে চাচ্ছি, এই যে ইলেকট্রন মাইনাস, একটু ভালো করে খেয়াল করো। এখন এগুলো কোষের ভিতরকার ক্যাটায়নগুলো কোষের ভিতরেই থাকবে। যখন সাইটোক্রোম A এর মধ্যে যে Fe2+ আয়নটা আছে, Fe2+ আয়নটা অ্যানায়নের সাথে, 2টা অ্যানায়নের সাথে থাকবে। যখন সে 3+ অবস্থায় থাকবে তখন নিশ্চয়ই 3টা অ্যানায়নের সাথে যুক্ত থাকবে, এবার তো একা একা থাকবে না। তো আমরা এই জায়গায় খেয়াল করি, এই যে অ্যানায়নটা, এই যে ইলেকট্রন মাইনাসটা Fe3+ এর সাথে, এই যে এখান থেকে ইলেকট্রন মাইনাস, এখান থেকে Fe3+, ইলেকট্রন মাইনাস Fe3+ যুক্ত হয়ে তৈরি হবে কি Fe2+। দেখো বুঝছো কিনা, তীরচিহ্নগুলো খেয়াল করো। এখান থেকে একটা ইলেকট্রন, এটা Fe3+ এর সাথে যুক্ত হয়ে এটাকে কি হবে, এই Fe2+টা তৈরি হবে। তো যখন Fe2+টা তৈরি হবে, এখন খেয়াল করো একটু দেখো, এর সাথে কয়টা অ্যানায়ন ছিল, 3টা অ্যানায়ন ছিল। আচ্ছা, এই Fe3+টা এখন Fe2+ হয়ে গেছে কেন? Fe3+টা এখন Fe2+ কেন হইল? কারণ Fe3+ এর সাথে একটা অ্যানায়ন এসে যুক্ত হয়েছে, তাই সেটা Fe2+ হয়ে গেছে। তাহলে তার সাথে কি এখন আর 3টা অ্যানায়ন থাকতে পারবে? তার সাথে 3টা অ্যানায়ন থাকতে পারবে না। তাহলে তার থেকে একটা অ্যানায়ন, এই যে দেখো, তার থেকে একটা অ্যানায়ন বের হয়ে যাবে। এই যে এখান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তখন 3টা থেকে এখন 2টা হবে। দেখো ভাই, আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ, একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। একটু ভালো করে খেয়াল করো, আমি যেটা বলতেছি একদম কমেন্টগুলো সুইপ করো, একদম সবাই কমেন্টগুলো সুইপ করে দাও। এই যে এইভাবে কমেন্টগুলো সুইপ করে দাও। এটা হচ্ছে বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আমি তোমাকে একটু ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি, ধৈর্যটা ধারণ করতে হবে। এখন আগামী 5টা মিনিট একটু ধৈর্যটা ধারণ করো, বুঝে গেলে দেখবে যে তুমি আজীবন এটা ভুলবা না। দেখো একটু খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে একটা ইলেকট্রন মাইনাস Fe3+ এর সাথে যুক্ত হবে, ইলেকট্রন মাইনাস Fe3+ এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে Fe2+ হবে। ক্লিয়ার? Fe3+ ইলেকট্রন মাইনাসের সাথে যুক্ত হয়ে Fe2+ হবে। তো Fe3+টা Fe2+ হবে কেন? তার সাথে একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে। তাহলে যখন Fe3+টা যখন Fe2+ হবে, তখন তার সাথে আর 3টা অ্যানায়ন থাকতে পারবে না, তখন 2টা অ্যানায়ন থাকবে। তাহলে আরেকটা অ্যানায়ন কোথায় যাবে গা? আরেকটা অ্যানায়ন ভিতরে ঢুকে যাবে। বুঝতে পেরেছ? আমি আবারও বলতেছি, Fe3+ এখানে আছে, সেটা একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে Fe2+। এই যে 3+টা 2+ হচ্ছে, তাহলে 2+ হয়ে গেলে তার সাথে 3টা অ্যানায়ন আর থাকতে পারবে না, তখন একটা অ্যানায়ন কোষের ভিতরে ঢুকে যাবে আর এখানে 2টা অ্যানায়ন থাকবে। এতটুকু জায়গা বুঝছো কিনা আমাকে বলো।
এতটুকু জায়গা তোমাদের বোঝা গেছে কিনা আমাকে এখন একটু জানাও। আমি আবারও বলতেছি, ওই যে Fe3+ এর সাথে একটা ইলেকট্রন এখান থেকে যুক্ত হবে, এই Fe3+ এর সাথে একটা ইলেকট্রন যুক্ত হবে, তখন এটা Fe2+ হবে। ওকে, তো এখানের সাথে Fe2+ হবে। কেন Fe2+? 3+ এর সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে Fe2+ হয়েছে। তো Fe3+ থেকে যখন Fe2+ হবে, তখন তার তিনটা অ্যানায়নের সাথে তখন আর তিনটা অ্যানায়নের সাথে থাকতে পারবে না, 2+ যেহেতু দুইটা অ্যানায়ন থাকবে, তাহলে আরেকটা অ্যানায়ন কোষের ভিতরে এই যে ঢুকে যাবে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা বলো? ওকে, আশা করি বুঝছো। হ্যাঁ, আমি তাহলে দেখো আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি লাস্ট টাইম। দেখো একটু খেয়াল করো, এই যে Fe3+ এটার সাথে একটা ইলেকট্রন যুক্ত হবে, যুক্ত হয়ে Fe2+ হবে। তাহলে Fe3+টা Fe2+ হবে ইলেকট্রন যুক্ত হওয়ার কারণে, Fe3+ থেকে Fe2+ হবে। তাহলে এর সাথে এখন আর তিনটা অ্যানায়ন থাকতে পারবে না, তাহলে এই তিনটা অ্যানায়ন থেকে একটা অ্যানায়ন ভিতরে ঢুকে যাবে আর দুইটা অ্যানায়ন এই জায়গায় থাকবে। আশা করি এটা বুঝছি। এখন আমরা এই জায়গায় আসি। এখন যে কাজটা করব, সবসময় তোমাদেরকে কী মনে রাখতে বলছিলাম? সবসময় মনে রাখতে বলছিলাম এটা, যে কী মনে রাখতে বলছিলাম, যে ইলেকট্রনগুলো সবসময় বাইরে যাচ্ছে। তাহলে দেখো এটার সাথে এই Fe3+ এর সাথে একটা ইলেকট্রন, এই Fe3+ এর সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। Fe3+ থেকে Fe2+ কেন হয়েছে? কারণ তার সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়েছে। তো এখন এই ইলেকট্রনটা এখন এটার মধ্যে আছে, তাই না? একটু দেখো তো, Fe3+ থেকে Fe2+ হয়েছে। কেন হয়েছে? কারণ 3+ এর সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, তাই। তাহলে এখন ইলেকট্রনটা এখানে আছে, তাই না? আর কথা হচ্ছে, আমি কি বলছিলাম তোমাকে, এই ইলেকট্রনটা যেটা এখানে যুক্ত হয়েছে তাই বলে সে 2+ হয়েছে। তো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে বলছিলাম, যে ইলেকট্রন সবসময় বাইরের দিকে যাবে আর অ্যানায়নটা সবসময় ভিতরের দিকে যাবে, তাই তো? আচ্ছা, তা আমি যদি এটা চিন্তা করি, তাহলে এই যে ইলেকট্রনটা এখন এটার মধ্যে আছে, এটার সাথে যুক্ত হয়ে যে ইলেকট্রনটা এখানে আসছে, এই ইলেকট্রনটা এখন কী হবে খেয়াল করো, এই ইলেকট্রনটা সবসময় কী হবে? বাইরের দিকে যাইতে চাইবে, তাই না? কী হবে? বাইরের দিকে যাইতে চাইবে। তাহলে এখন কী হবে, ওই এখান থেকে Fe2+টা তার ইলেকট্রনটা কাকে দিবে এখন? এই যে দেখো, এই ইলেকট্রনটা এখন একে দিবে। কাকে দিবে? এই যে একে দিবে। এই Fe2+টা তার ইলেকট্রনটা একে দিবে। আর অ্যানায়নগুলো ভিতরের দিকে ডুববে যেহেতু, তাহলে সেই ইলেকট্রনটা, অ্যানায়নগুলো এদিকে যাবে। অ্যানায়নগুলো কী হবে? অ্যানায়নগুলো এদিকে যাবে। তো এখন খেয়াল করো, Fe2+ যখন একটা ইলেকট্রন, এই Fe2+ এর ইলেকট্রনটা বাইরের দিকে যাবে, তো Fe2+ যখন তার ইলেকট্রনটা যখন একে দিয়ে দিবে, কাকে দিয়ে দিবে? ওই যে Fe3+কে। এর ইলেকট্রনটা যখন Fe2+ এর ইলেকট্রনটা যখন Fe3+কে দিয়ে দিবে, তাহলে কীরকম পরিবর্তনটা হবে দেখো তো। এই যে Fe2+ ইলেকট্রন সবসময় বাইরের দিকে যাবে, তাই তো? তো Fe2+ ইলেকট্রন যখন একে দিয়ে দিবে, এই যে এটার ইলেকট্রনটা যখন একে দিয়ে দিবে, তখন কীরকম পরিবর্তনটা হয় একটু দেখো তো। এটা যখন একে দিয়ে দিবে, তখন Fe2+ আবার হয়ে যাবে কি Fe3+। কারণ একটা ইলেকট্রন গ্রহণ করে যদি সে 2+ হয়, তা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার 3+ হবে। তো এর যে ইলেকট্রনটা যেটা গ্রহণ করছিল, এটা একে দিয়ে দিলে সে আবার Fe3+ হয়ে যাবে। কারণ একটা ইলেকট্রন গ্রহণ করে সে 2+ হয়েছে। তো এখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার কী হবে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার কী হয়ে যাবে? 3+ হবে। বুঝতে পেরেছি? ছেড়ে দিয়ে আবার কী হবে? 3+ হবে। আর এটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হয়ে যাবে কি 2+। তা আমি আবারও একটু বলতেছি, একটু ভালো করে খেয়াল করো। ইলেকট্রন তো সবসময় বাইরের দিকে যাবে, খেয়াল করো, ইলেকট্রন তো সবসময় বাইরের দিকে যাবে। তো এই ইলেকট্রনটা যখন একে দিবে, মনে রাখবা এখান থেকে ইলেকট্রনটা এখন এর এখানে দিয়ে দিবে, তখন এই 2+ হয়ে যাবে 3+, আর 3+ হয়ে যাবে 2+। দুটারই পরিবর্তন হবে। এর ইলেকট্রনটা যখন একে দিবে, এও পরিবর্তন হবে, এরও পরিবর্তন হবে। তো এইটা পরিবর্তিত হয়ে কী তৈরি হবে? Fe3+। আর এটা পরিবর্তিত হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে Fe2+। কারণ 2+ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, আরও একটা ছাড়ে, এমনিতে দুইটা ছাড়া আরও যদি ছাড়ে 3+ হবে। এখন সে এই 3+টা যদি এর ইলেকট্রন গ্রহণ করে, 3+ একটা মাইনাস গ্রহণ করলে হবে 2+। তো আমি যেটা বলতেছিলাম, যে ইলেকট্রনগুলো বাইরের দিকে যায়, তাহলে Fe2+টা একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তখন এইটা হয়ে যাবে Fe3+, আর এটা হয়ে যাবে Fe2+। এতটুকু বুঝছো কিনা বলো? এটা বুঝছি কিনা? এটা যদি বুঝে থাকি, তাহলে তার বিনিময়ে একটু খেয়াল করো, আমরা যদি বলি যে যখন এটা Fe2+ থেকে যখন এটা Fe3+ হবে, তখন কিন্তু তার দুইটা আয়নে হবে না। তখন এই একটা আয়ন এখান থেকে গ্রহণ করবে, এই দুইটার সাথে একটা আয়ন এখান থেকে আসবে, তখন তিনটা আয়ন হবে। যখন Fe2+ থেকে যখন Fe3+ হবে, তখন দুইটা আয়ন দিয়ে হবে না, তখন তার তিনটা আয়ন লাগবে। 3+এর তিনটা আয়ন লাগবে না, তো তার কাছে দুইটা আয়ন আছে,
আরেকটা আয়ন এখান থেকে আসবে, আরেকটা আয়ন কোথা থেকে আসবে, এখান থেকে আসবে, তখন 3টা আয়ন হবে। আর এটা যেহেতু 3+ থেকে যেহেতু 2+ হয়ে যাচ্ছে, তার 3টা আয়ন লাগতেছে না, তার 2টা আয়ন হলেই হচ্ছে, এই যে 2-, ঠিক আছে। তার মানে এই আয়নটা, এই অ্যানায়নটা একে দিয়ে দিচ্ছে, এই অ্যানায়নটা এদিক দিয়ে গিয়ে এই যে এই অ্যানায়নটা 3টার মধ্যে একটা অ্যানায়ন এর সাথে যুক্ত হয়ে এখান থেকে একটা অ্যানায়ন, এখানে 2টা অ্যানায়ন যুক্ত হয়ে এই যে 3টা অ্যানায়ন হচ্ছে। আর এটা ছেড়ে দিচ্ছে যেহেতু, তার মধ্যে 2টা অ্যানায়ন আছে। তাহলে দেখো এই জিনিসগুলো, তা দেখো তাহলে দেখো এই জিনিসটা আমাকে একটু জানাও, আমি পুরো জিনিসটা আমি আবার একটু বলতেছি। দেখো এই ইলেকট্রনগুলো সবসময় বাইরে যাবে, তো যে ইলেকট্রনটা 2+ হয়েছে এটারও পরিবর্তন হবে, এরও পরিবর্তন হবে, এটা পরিবর্তিত হবে Fe3+, এটা পরিবর্তন হবে Fe2+, কারণ একটা ইলেকট্রন এটা 2+, আরও একটা ছেড়ে দেয় যদি হয়ে যাবে 3+, আর 3+ যদি একটা মাইনাস গ্রহণ করে সে হয়ে যাবে কি 2+। আমরা জানি Fe3+ ইলেকট্রন গ্রহণ করলে 2+ হয়। এতটুকু নলেজ তো তোমার থাকতে হবে, তাহলে কেমনে বলো তো, কি করি বলো? হ্যাঁ, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আর Fe2+ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, আমি এটাও তো বুঝাইছি, এই যে বেসিকটা, এটা তো কেমিস্ট্রির পড়া, তাও তো আমি তোমাদেরকে বুঝাইছি না এটা। এখনও যদি বলো যে এটা কেমনে হয়েছে, তাহলে কি মেজাজ কি ঠিক থাকে বলো? এই Fe3+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে Fe2+ হয়, আর Fe2+ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে Fe3+ হয়। তো এই ঘটনাটা তো এখানে হচ্ছে, এই Fe2+টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যেহেতু, মানে তাকে দিয়ে দিচ্ছে, তো Fe2+ ইলেকট্রন ছেড়ে দিলে সেটা হবে Fe3+। আর Fe3+টা এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে যেহেতু, Fe3+ ইলেকট্রন গ্রহণ করলে সে হয়ে যাবে Fe2+। ঠিক আছে না? এখন খেয়াল করো, এটা যদি Fe3+ হয়ে যায়, তার 2টা অ্যানায়নে হয় না, তাহলে এই 2টা অ্যানায়ন এখান থেকে একটা অ্যানায়ন এসে 3টা অ্যানায়ন হবে। ঠিক আছে। আবার খেয়াল করো একটু, দেখো আমরা যদি বলি যে এখান থেকে একটা এসে 3টা অ্যানায়ন হবে, আবার এখানে এটা যখন 3+ থেকে যখন 2+, 3+ থেকে যখন 2+ হবে, তার 3টা অ্যানায়ন লাগতেছে না, তাই অ্যানায়নটা তাকে দিয়ে দেয়, একে দিয়ে দেয়, তাহলে 2টা, আর এখান থেকে একটা 3টা অ্যানায়ন হয়। আর এখানে যেহেতু 3+ থেকে 2+ হচ্ছে, তার 3টা লাগবে না, একটা দিয়ে সে 2টা অ্যানায়ন হয়। ধৈর্য ধারণ করে বোঝার চেষ্টা করতে হবে। তো দেখো, এতটুকু বুঝছো কিনা বলো? ওকে, হ্যাঁ, যারা যারা নয় বলতেছ, ঠিক আছে, ওদেরকে ব্লক দিয়ে দিব। ওকে, কারণ আমি এটা মাঝপথ দিয়ে আমাকে এটা ছেড়ে দিতে বলতেছো না, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আর তুমি বলতেছো যারা নয়, মাঝখান দিয়ে ছেড়ে দিলে এটা কি ওই জিনিসটা বুঝবা পড়ে? ন্যূনতম কমন সেন্স নেই। তা দেখো আমি যেটা বলতেছি একটু দেখো, আমি যেটা বলতেছি খেয়াল করো, তো এই জায়গাটা, এই একটা জায়গায় যেটা হয়েছে, তুমি প্রত্যেকটা জায়গায় তুমি ব্যাখ্যাটা চিন্তা করবে, জাস্ট এই জায়গায়, এই 2টা তীর চিহ্নের গোড়াতে এখানে এসে চিন্তা করবা, এই জায়গায় এসে চিন্তা করবা যে এখানে মনে রাখবা এটা তো তীর চিহ্নটা তো এদিকে, তাই না? তীর চিহ্নটা এদিকে, তো তুমি চিন্তাটা করবা এই গোড়ায়। কীভাবে চিন্তা করবা? যে অ্যানায়নটা ভিতরে, অ্যানায়নটা বাইরে বেরোচ্ছে, সরি ইলেকট্রনটা বাইরে বেরোচ্ছে, অ্যানায়নটা ভিতরে ঢুকতেছে। তোমাদেরকে এটা আগেই বলছি যে সবসময় মনে রাখবা ইলেকট্রন বাইরে বেরোবে, অ্যানায়নটা ভিতরে ঢুকবে। এখন ইলেকট্রন যদি বাইরে বের হয় তাহলে এটা Fe2+ হয়ে যাবে Fe3+, ইলেকট্রনটা যদি সে ছেড়ে দেয় তাহলে 2+ থেকে 3+ হবে, আর এই Fe3+ যদি সে গ্রহণ করে, ইলেকট্রন একটা গ্রহণ করলে 3 থেকে 2 হবে। আচ্ছা, যেহেতু এটা 2 থেকে 3 হয়ে গেলে 2টা অ্যানায়ন হবে না, একটা অ্যানায়ন এখান থেকে আসবে, 3টা অ্যানায়ন হবে। তারপরে দেখো 3 থেকে যখন 2 হয়ে যাবে, তার 3টা আর লাগবে না, তখন একটা দিয়ে, একটা অ্যানায়ন যখন তাকে যখন দিয়ে দিবে, এটা যখন 3টা অ্যানায়ন হবে, নিজে হয়ে যাবে 2টা অ্যানায়ন। তা দেখো এই জিনিসটা হবে। আচ্ছা, এখানে যে ঘটনাটা হয়েছে, এখানে যে ঘটনাটা হয়েছে, সেম ঘটনা এই জায়গাটাতে হবে। এখানে যে ঘটনাটা হচ্ছে সেম এখানে হবে। সেটা কীরকম? দেখো একটা অ্যানায়ন এখানে সেম হবে। সবসময় কি বলছিলাম যে ইলেকট্রনগুলো সবসময় কী হবে? বাইরের দিকে যাবে। ইলেকট্রনগুলো সবসময় বাইরের দিকে যাবে, আর তাহলে অ্যানায়নগুলো সবসময় কী হবে? ভিতরের দিকে যাবে। তো তোমরা এই জিনিসটা মাথায় রাখতে বলছিলাম। তো এখানে যে কাহিনীটা হয়েছে এখানে সেম হবে। আমরা এইভাবে মনে রাখবো যে ইলেকট্রনটা বাইরের দিকে যাবে, ঠিক অ্যানায়নটা ভিতরের দিকে ঢুকবে। তো এই কাহিনীটা যদি হয়, তো একটা Fe2+ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, এই যে Fe2+, আর এটা তো ইলেকট্রন এখান থেকে ছেড়ে দিবে, তো Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিলে
এটা ইলেকট্রন এখান থেকে ইলেকট্রনটা বাইরের দিকে যাবে, তার মানে কি এটারও পরিবর্তন হবে, এটারও পরিবর্তন হবে। তো এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, তো Fe2+ হয়ে যাবে কি Fe3+, ইলেকট্রন ছেড়ে দিয়ে 3+ হবে, আর 3+টা একটা ইলেকট্রন গ্রহণ করে 2+ হবে। এখানেও সেম কাহিনীটা ঘটবে, এটা তার ইলেকট্রনটাকে তাকিয়ে দিয়ে দিবে। এখান থেকে যে ইলেকট্রনটা সে পাইছে, এখান থেকে যে ইলেকট্রনটা পাইছে পেয়ে যেমন এটা হয়েছে, এই ইলেকট্রনটা এখন তাকে দিবে। এখান থেকে সে পায়া এটা হয়েছে, যে ইলেকট্রন পেয়ে যেমন এটা হয়েছে, এখন এইটা তার ইলেকট্রনটাকে এর ইলেকট্রনটাকে এখন একে দিয়ে দিবে। হ্যাঁ, তো একে যখন দিবে তখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে যাবে Fe3+, আর একটা ইলেকট্রন সে পেয়ে 3+ থেকে হয়ে যাবে 2+। তো এটা থেকে 3+, এখান থেকে 2+ হবে। এখন কথাটা হচ্ছে যখন 2+ থেকে যখন 3+ হবে তখন কি দুইটা অ্যানায়নে হবে? হবে না, তার তিনটা অ্যানায়ন লাগবে। এই 2+ যখন ইলেকট্রন ছেড়ে দিয়ে যখন 3+ হয়ে যাবে তার দুইটা অ্যানায়ন হবে না, তাহলে তার এখান থেকে এই তিনটা থেকে একটা অ্যানায়ন, এই দুইটা অ্যানায়ন এখান থেকে একটা অ্যানায়ন মিলে এই তিনটা অ্যানায়ন পূর্ণ হবে। এখান থেকে দুইটা অ্যানায়ন, এখান থেকে একটা অ্যানায়ন মিলে এই তিনটা অ্যানায়ন হবে। আর যখন এখান থেকে একটা অ্যানায়ন এটার সাথে যুক্ত হয়ে যখন তিনটা হবে, তখন এই তিনটা থেকে যখন একটা তাকে দিয়ে দিবে তখন তার নিজের হয়ে যাবে দুইটা অ্যানায়ন। তাহলে দেখো এই Fe2+ এর সাথে তখন Fe2+ এর সাথে তো দুইটা অ্যানায়ন থাকবে। মানে এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু সেম কাহিনীটাই হচ্ছে। আমি আবারও বলতেছি, এখান থেকে একটা ইলেকট্রন তাকে দিয়ে দিবে, তাহলে Fe2+ হয়ে যাবে কি Fe3+। এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে আসে, তো ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে যাবে 3+, আর ইলেকট্রনটা গ্রহণ করে এই 3+ যদি ইলেকট্রন গ্রহণ করে 3+ ইলেকট্রন গ্রহণ করলে 2+ হবে, 3+ একটা ইলেকট্রন গ্রহণ করলে সে হয়ে যাবে কি 2+। তো যখন 2+ যখন 3+ হবে তখন তার দুইটা অ্যানায়নে হবে না, তখন তার তিনটা অ্যানায়ন লাগবে। তো এই দুইটা অ্যানায়ন এখান থেকে নিবে একটা অ্যানায়ন, এই দুইটার একটা অ্যানায়ন নিয়ে তিনটা অ্যানায়ন হবে। এই যে একটা অ্যানায়ন যখন দিয়ে দিবে তখন তিনটা অ্যানায়ন থাকবে না, তখন এইটা হয়ে যাচ্ছে কি দুইটা অ্যানায়ন। তাহলে 3+ যেমন 2+ হচ্ছে, তিনটা অ্যানায়ন থেকে দুইটা অ্যানায়ন হচ্ছে এই, ঠিক আছে। তো এখানেও সেম কাহিনীটা ঘটবে। এখানে কি হবে, এই যে 2+ এর তো ইলেকট্রন আছে, এটা তো বিবাহিত, এটা কি করবে ইলেকট্রনটা ছেড়ে দিবে। এখানে এসব সেম কাহিনীটা করবে, ইলেকট্রনটা বাইরে, অ্যানায়নটা ভিতরে ঢুকবে, ওই যে অ্যানায়ন ভিতরে ঢুকবে। তো খেয়াল করো, এই Fe2+ কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে। এটা দেখো এই Fe2+ কি করবে, ইলেকট্রনটা ছাড়বে। এই যে আমরা এই তীর দিয়ে কি বলতেছি, ইলেকট্রন ছাড়তেছে, বাইরের দিকে যাবে সবসময়। তো এই Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তো ছেড়ে দিয়ে 2+টা হয়ে যাবে কি 3+। Fe2+ ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে যাচ্ছে, 2+ থেকে সে 3+ হচ্ছে। ওকে, 3+ হচ্ছে। তো যখন এই 2+টা যখন ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, আমি আবারও বলতেছি এই 2+টা একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই 2+টা একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো এই 2+ যখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, যখন 2+ একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 2+ কিন্তু আর 2+ থাকবে না, সেটা হয়ে যাচ্ছে কিন্তু 3+। এটা বুঝছি, 2+ যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 2+ হয়ে যাচ্ছে কি 3+। তো দুইটা অ্যানায়ন থেকে তখন আর দুইটা অ্যানায়নে হবে না, তার আরেকটা অ্যানায়ন লাগবে। তো ওই অ্যানায়নটা কোত্থেকে আসবে, এখানে তো আছে দুইটা। 2+ যখন 3+ হচ্ছে, 2- থেকেও কিন্তু 2 অ্যানায়ন থেকেও কিন্তু 3 অ্যানায়ন হইতে হবে। তো এখানে দুইটা অ্যানায়ন, এই বাইরে থেকে আসবে একটা অ্যানায়ন, এই দুইটা অ্যানায়ন এই বাইরে থেকে একটা অ্যানায়ন মিলে তিনটা অ্যানায়ন হবে। 2+ থেকে যেমন 2+ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াতে, 2+ থেকে একটা ইলেকট্রন চলে যাওয়াতে যেমন এটা 3+ হয়ে গেছে, ঠিক আছে। ঠিক 2 অ্যানায়ন থেকে আমার 3 অ্যানায়ন হওয়া লাগবে, তো 2 এর সাথে একটা অ্যানায়ন বাইরে থেকে যুক্ত হয়ে 3 অ্যানায়ন হবে। ওই অ্যানায়নটা কিন্তু বাইরের দিকে ভিতরের দিকে ঢুকতে এই পর্যায়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে আমরা এই অ্যানায়নটা এই জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে, বুঝছি আমরা। তো এদিক দিয়ে দেখো, ইলেকট্রনটা কিন্তু এদিক দিয়ে ঢোকার সময়, ইলেকট্রনটা এদিক দিয়ে ঢোকার সময় অ্যানায়নটা ইলেকট্রনটা এদিক দিয়ে বের হওয়ার সময় তার বিনিময়ে অ্যানায়নগুলো এদিক দিয়ে ঢুকে গেছে ভিতরে। কথা বুঝছো? তাহলে আমরা এই যে কোথায় এসে পৌঁছাইছে, ইলেকট্রনটা এখন কোষের বাইরের তলে আছে, কোষটার বাইরের তলে, এটা ভিতরের তল, এটা বাইরের তল, এখন বাইরের তলটাতে আছে। তাহলে আগে ডিহাইড্রোজেনেস প্রক্রিয়ায় যে H+টা তৈরি হয়, এটা তো সরাসরি দিক দিয়ে বাইরের তলে চলে আসছে, আর যে ইলেকট্রনটা তৈরি হয় সেটা কিন্তু ঘুরে ঘুরে বাইরের তলে আসছে। আলটিমেটলি সবাই কিন্তু এক জায়গায় আসলো। তাহলে এই যে H+, এই যে ইলেকট্রন, ঠিক আছে, এখন বাইরে থেকে ওই মাটির কণার ফাঁকে থেকে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে অক্সিজেন।
ঠিক আছে, তো 3 মিলে 1 হবে এখানে। তাহলে দেখো এই যে H প্লাস, এই যে ইলেকট্রন, এখানে দুইজনের বিচ্ছেদ হয়েছিল না, একজন এই রাস্তা দিয়ে আসছে আর একজন এই রাস্তা দিয়ে আসছে, এবং দুইটা মিলে আবার যুক্ত হবে, এবং মাটির কণা থেকে আসবে অক্সিজেন। ঠিক আছে, মাটির কণা থেকে আসবে কি অক্সিজেন। এই 3টা জিনিস মিলে যে জিনিসটা হবে তোমরাই বলো, এই 3টা জিনিস মিলে এখন কী তৈরি হবে, এখানে যেটা হবে সেটাকে আমরা বলবো পানি। এই জায়গায় পানি গঠিত হবে কিভাবে, H প্লাস আর ইলেকট্রন মাইনাস হলে হাইড্রোজেন হয়, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কী হবে, পানি হবে। আমি তোমাদেরকে একটু যদি দেখাই, H প্লাস আর ইলেকট্রন মিলে কি হয়, হাইড্রোজেন হয় না। এই যে H প্লাস আর ইলেকট্রন মিলে হাইড্রোজেন হবে, যে হাইড্রোজেন। আর মাটির কণা থেকে আসবে কি অক্সিজেন। দেখো হাইড্রোজেন প্লাস, কাকে যন্ত্রণা আর বাঁচলাম না। দেখো তাহলে দেখো এই যে একটা জিনিস খেয়াল করো, আমি কি বললাম, এই কাক তো সব নিয়ে গেছে। তো দেখো এই যে H প্লাস আর ইলেকট্রন যুক্ত হয়ে একটা হাইড্রোজেন হবে। এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, যেটা মাটির কণা থেকে আসবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি হয় তোমরা জানো, পানি হয় না, পানি হয়। এখন তোমরা যদি সমতা করতে চাও যে স্যার এখানে তো হাইড্রোজেন একটা আছে, তাহলে আমি কি করব, সমতা করতে চাইলে H প্লাস আর অক্সিজেন মিলিয়ে পানি হয়, H2O, এটা পানির সংকেত। তো সমতা করতে চাইলে আমি তোমাকে যদি বলি যে দেখো এখানে 2টা হাইড্রোজেন না, এখানে একটা হাইড্রোজেন, তো আমার বাইরে কত দিব, আমার এখানে সামনে আমি এখানে হাফ দিব, এই জায়গায় আমি কি দিব, হাফ দিব। এখানে একটা হাইড্রোজেন, এখানে কি, এখানে একটা হাইড্রোজেন, যেহেতু একটা হাইড্রোজেন, পানির সংকেত 2টা হাইড্রোজেন, তো আমি যদি বাইরে হাফ দিই, সামনে হাফ দিই, হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1, হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1 হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে, কিন্তু দেখো অক্সিজেন কয়টা হয়ে গেলো, তাহলে অক্সিজেন কিন্তু অর্ধেকটা, কারণ এই হাফ কিন্তু আবার অক্সিজেনের ক্ষেত্রে গোনা যায়। এইখানে যে হাফটা, অর্ধেকটা, এটা অক্সিজেনের সাথে চিন্তা করা যায়, তো এখানে অর্ধেকটা অক্সিজেন। তাহলে দেখো একটু খেয়াল করো, তো অর্ধেকটা অক্সিজেন, কিন্তু এখানে আছে কয়টা অক্সিজেন, 2টা অক্সিজেন। তো 2 এর সাথে কত গুণ করলে অর্ধেকটা অক্সিজেন হবে, এখানে হাইড্রোজেন কিন্তু হাফ ইন্টু 2, একটা হাইড্রোজেন আছে, কিন্তু অক্সিজেন কিন্তু অর্ধেকটা হয়ে গেছে। তাহলে এই হাফটা এরো বলা যায়, এই হাফটা এরো বলা যায়, হাফ অক্সিজেন। তাহলে এখানে আছে 2টা অক্সিজেন, তো অক্সিজেনকে 2টা অক্সিজেনকে কত দিয়ে গুণ করলে হাফ অক্সিজেন হবে, 1/4, 1/4 দিয়ে গুণ করলে হাফ অক্সিজেন হবে না, তাই না, এরকম না। তো এখানে আমরা কত দিয়ে গুণ করব, হাফ, 1/4 দিয়ে গুণ করব। তো এখানে যেটা বলতেছি আমরা, তাহলে এখানে কয়টা অক্সিজেন, 1/4 অক্সিজেন, এই যে 1/4 অক্সিজেন ডুববে, তারপর এই একটা পানি তৈরি হবে, এই 3টা মিলে একটা পানি তৈরি হবে বাইরের তলে। তো দেখো এই জায়গাটা বুঝছো কিনা আমাকে বলো। এটা বুঝছো কিনা এটা খেয়াল করো, এই জায়গাটা বোঝা গেছে কিনা আমাকে বলো। এই জায়গাটা বুঝছো কিনা বলো, আমাকে একটু সবাই জানাও। এখন না বুঝলে জিজ্ঞেস করো, যেটা বুঝেছি সেটা না বুঝলে জিজ্ঞেস করো। হ্যাঁ, এখন তোমরা জিজ্ঞেস করো পুরো জিনিসটা, এটা একবার বুঝে গেলে তো সমস্যা। এখানে তো একই পড়া, মানে এখানে যে কাহিনীটা হচ্ছে এটা সেম এখানে এটাই হচ্ছে, আবার এখানে এটাই হচ্ছে, মানে একটা জায়গা তুমি বুঝতে পারো, সবই বুঝবা, একই ঘটনা বারবার হচ্ছে। এটা বুঝছো কিনা বলো। যে এখানে দেখো মানে এইগুলো আয়নগুলো এইভাবে থাকে না, তাহলে এদিক দিয়ে এইভাবে হাইড্রোজেনটা আসতেছে, ঘুরে ঘুরে ইলেকট্রনটা আসতেছে, তারা এইভাবে এসে আবার বাইরে থেকে অক্সিজেন এসে এখানে পানি তৈরি হয়। হ্যাঁ, এরা মানে এই আয়নগুলো এইভাবে মুক্ত থাকে না, এরা পানি গঠন করে ফেলে। আয়নগুলো মুক্ত থাকে না, এরা কী গঠন করে ফেলে, পানি গঠন করে ফেলে। তো আমি যেটা তোমাদেরকে আবারও যদি একটু বলি, সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা যাদের ম্যাথ ক্লাস আছে চলে যাও, আমি এটা আরেকবার একটু রিভাইজ দিয়ে আমি শেষ করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পরে দেখে নিও, অসুবিধা নেই। তাহলে খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে পানির গঠনটা তোমরা বুঝো নাই। এই যে দেখো এখান থেকে একটা H প্লাস, এখানে একটা ইলেকট্রন যুক্ত হয়ে হবে কি H প্লাস হবে।
হ্যাঁ, এটা কিন্তু এই বাইরের তলটাতে হবে, একটা H প্লাস একটা ইলেকট্রন যুক্ত হয়ে কি হবে, একটা H প্লাস একটা ইলেকট্রন যুক্ত হয়ে একটা হাইড্রোজেন পরমাণু হবে। আমি আবার একটু বলতেছি, খেয়াল করো, এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি। একটা H প্লাস একটা ইলেকট্রন, একটা H প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে এই H পরমাণু হবে, ঠিক আছে। প্লাস আর মাইনাস ইকুয়াল টু 0, মানে হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুটা যখন অক্সিজেনের সাথে যুক্ত হয়, তখন পানি গঠন করে H2O। কিন্তু এখন কথা হচ্ছে, এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটা, এখানে আছে দুইটা। তো সামনে যদি হাফ দিয়ে দিই, হাফ ইন্টু টু, তাহলে কিন্তু আমার একটা হচ্ছে, তাহলে আমার একটা হাইড্রোজেন হচ্ছে, এই যে একটা হাইড্রোজেন। ওকে, আচ্ছা, এখন আমি যে কাজটা করব একটু ভালো করে দেখো। এই যে অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন হচ্ছে দুইটা, তাই না? আমার অক্সিজেন এখানে কয়টা হয়ে গেছে, হাফ অক্সিজেন হয়ে গেছে। তো আমার অক্সিজেন আছে দুইটা, কিন্তু অক্সিজেন আছে কয়টা, হাফ হয়ে গেছে, হাফ। এই হাফ কিন্তু হাইড্রোজেনের বলা যায়, এই হাফ কিন্তু অক্সিজেনের বলা যায়। তো হাফ অক্সিজেন আমার আছে কয়টা, দুইটা অক্সিজেন। তো আমার কত দিয়ে গুণ করলে, এই এদিকে হাফ আছে, আমার এদিকেও হাফ করা লাগবে। তো কত দিয়ে গুণ করলে এটা হাফ হবে, তো 1/4কে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটা হাফ হয় না? তো এখানে তো 2 আছে, তো আমি এটা 1/4 দিয়ে গুণ করব, তাহলে আমার হাফ অক্সিজেন হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। তো এটাই বলবো যে তাহলে এখান থেকে অক্সিজেন কতটুকু আসবে, 1/4 অক্সিজেন এখানে ঢুকবে। ঠিক আছে, তারপরে একটা H প্লাস ঢুকবে, হ্যাঁ, একটা H প্লাস ঢুকবে, একটা H প্লাস একটা ইলেকট্রন একটা H প্লাস এসে 1/4 অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাফ অণু অক্সিজেন তৈরি করবে। এই যে হাফ অণু অক্সিজেন তৈরি করবে, একটা H প্লাস, এই যে একটা H প্লাস একটা ইলেকট্রন এসে 4/1 অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাফ অণু অক্সিজেন, এই যে হাফ অণু অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে তোমরা জাস্ট এটা মাথায় রাখবা যে ইলেকট্রনগুলো বাইরের দিকে আসতেছে আর অ্যানায়নগুলো ভিতরের দিকে ঢুকতেছে। তো তোমরা সবসময় এটা মনে রাখবা, জাস্ট এই পয়েন্টটা একদম গোড়ায়, এই জায়গাটাতে চিন্তা করবা ইলেকট্রন ভিতরে যাচ্ছে, ইলেকট্রন বাইরে যাচ্ছে, অ্যানায়ন ভিতরে যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি ইলেকট্রনটা এদিকে যায়, তাহলে দেখো 3+ এর সাথে ইলেকট্রন যুক্ত হয়ে 2+ হবে। তখন কিন্তু তার সাথে 3টা অ্যানায়ন থাকতে পারবে না, তখন একটা অ্যানায়ন ভিতরে ঢুকে যাবে, তখন 2টা অ্যানায়ন তার সাথে থাকবে। ঠিক আছে, আবার তুমি ব্যাখ্যাটা দিবা এই জায়গায়, তীর চিহ্নের গোড়ায়। এটা যদি তীর চিহ্ন হয়, তীর চিহ্নের গোড়ায় এক্সপ্লেনেশনটা করবা, তীর চিহ্নের গোড়ায়। তো এখানেও সেম হবে, একটা ইলেকট্রন এখানে চলে আসবে, তো Fe2+ হয়ে যাবে Fe3+, আর 3+টা হয়ে যাবে 2+। ঠিক আছে, ইলেকট্রনটা এখান থেকে এখানে আসার কারণে 2+ হয়ে যাবে 3+, আর 3+ হয়ে যাবে 2+। তাহলে এর সাথে 2টা অ্যানায়ন এখন থাকতে পারবে না, 2+ যেহেতু 3+ হয়ে গেছে, এই 2টা অ্যানায়নের সাথে আরেকটা অ্যানায়ন যুক্ত হয়ে 3- হবে। ঠিক আছে, তাহলে এই 3 অ্যানায়নটা যখন একে দিয়ে দিছে, 3 অ্যানায়ন হয়ে গেছে, তখন এখন মাত্র 2টা অ্যানায়ন থাকবে, মানে 2+ এর সাথে 2টা অ্যানায়ন। এখন আমি একটু কুল মাইন্ডে বুঝাচ্ছি, একটু খেয়াল করো। তারপর হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসলো, এখান থেকে একটা ইলেকট্রন যখন এখানে চলে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন সেম ইলেকট্রনগুলো বাইরে বের হবে, তো 2+ থেকে যখন একটা ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলে 2+টা হয়ে যাবে 3+, আর 3+টা হয়ে যাবে 2+। ইলেকট্রন ছেড়ে দিয়ে হবে 2+, ইলেকট্রন গ্রহণ করে হবে 2, ইলেকট্রন ছেড়ে দিয়ে হবে 3+, ইলেকট্রন গ্রহণ করে হবে 2+। তো যখন 2+টা 3+ হয়ে যাবে, 2টা অ্যানায়ন দিয়ে হবে না, তখন এই 2টা অ্যানায়নের সাথে এখান থেকে একটা অ্যানায়ন গিয়ে 3 অ্যানায়ন হবে। আর এখান থেকে যখন একটা অ্যানায়ন এখানে চলে যাবে, তখন এখান থেকে থাকবে মাত্র 2টা অ্যানায়ন, তাহলে এই যে 2+ এর সাথে 2টা অ্যানায়ন থাকবে। সেম এখানে ওই কাহিনীটা হবে, ইলেকট্রনটা বাইরে বের করে দিবে। তো দেখো এখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, এই Fe2+ যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন কিন্তু এই 2+টা থেকে হয়ে যাবে কি 3+, 2+ থেকে হয়ে যাবে কি 3+। তো এটা তো সবসময় তো ইলেকট্রনটা বাইরে বের করবো আমরা, তো এটা যখন ইলেকট্রন ছাড়তেছে, মানে এই যে ছেড়ে দিচ্ছে, তখন 2+ আর থাকবে না, 2+ হয়ে যাবে 3+। তো যখন 2+ যখন 3+ হবে, তখন আর 2টা অ্যানায়নে তার হবে না, বাইরে থেকে একটা অ্যানায়ন এসে এই যে 3টা অ্যানায়ন পূর্ণ হবে। আর যে ইলেকট্রনটা বাইরে বের হয়ে গেল, একটা অ্যানায়ন ভিতরে ঢুকে গেল, তো এই যে অ্যানায়নটা ইলেকট্রনের বিনিময়ে, এই যে দেখো একটু খেয়াল করো, এই যে অ্যানায়নটা কি হচ্ছে, বাইরের তলে চলে আসতেছে, তার বিনিময়ে একটা অ্যানায়ন ঢুকতেছে, এটাই একদম ভিতর পর্যন্ত যাবে। এখন জিনিসটা হচ্ছে খেয়াল করো, তাহলে আমার অ্যানায়নটা ভিতরে ঢুকে গেল, লবণের শোষণটা হইলো এখানে। তাহলে লবণটা যে শোষণ হচ্ছে, এটা এই উপায়ে হচ্ছে,
মানে এটা সক্রিয় শোষণ। এই যে পাম্পিংটা কেন বলতেছি, এটা আমরা এরকম অনেক রকম পাম্পিং করি না, আমরা ওটা পাম্পের সাথে তুলনা করছে। আমরা পাম্পিং করে অনেক কিছু কী পানি তুলি না আমরা, তো এখানে পাম্পিং করে ইলেকট্রনটাকে পাম্পিং করে 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 ভিতরে ঢুকানো হচ্ছে। তো পানি যেমন পাম্পিং করি, এটাও তো এক ধরনের পাম্পের মতোই হয়ে যাচ্ছে জিনিসটা, অনেক কিছু। আর এখানে শক্তি, প্রচুর পরিমাণ শক্তি ব্যয় হবে, প্রত্যেকটা প্রক্রিয়া হওয়ার জন্য ATP ব্যয় হবে, এই জন্য এটাকে সক্রিয় শোষণ বলা হয়। তো এখানে শুধুমাত্র লবণের ঋণাত্মক অংশটা ভিতরে ঢুকবে, ঠিক আছে, এটাকে সক্রিয় শোষণ বলবো। আচ্ছা, যে ইলেকট্রনটা এখানে আসলো, এই ইলেকট্রনটা আবার ওই হাইড্রোজেনটার সাথে বাইরের তলে এসে আবার মিলিত হবে, আবার একটা অক্সিজেনের সাথে 4/1 অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অর্ধেক কোনো পানি তৈরি করবে। এখন যে জিনিসটা আমি বলতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা তো শুধু লবণের ঋণাত্মক অংশটা ঢুকছি এখানে, তাহলে লবণের তো আরেকটা অংশ থাকে, ধনাত্মক অংশ থাকে, সেটা কোথায়? তোমরা যদি বলো যে লবণের তো আরেকটা অংশ থাকবে, হ্যাঁ, লবণের আরেকটা অংশ থাকবে, সেটা কোথায়? লবণের যে আরেকটা অংশ মানে ক্যাটায়ন, পজিটিভ প্লাস, এটা বিজ্ঞানীরা বলতেছে এটা যেমন সক্রিয়ভাবে পাম্পিং করে করে ডুববে, সক্রিয় শোষণ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ওনারা বলেন যে অ্যানায়ন যখন ডুবে যাবে তখন ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবেই অটোমেটিক আপনি ডুববে, নিষ্ক্রিয়ভাবে। এখানে আর কোনো ব্যাখ্যাটা ওনারা দেন নাই, ওনারা একটা কথাই বলছে যে ক্যাটায়নটা পরবর্তীতে নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, ঠিক আছে, এই কথাটা আমরা বলবো। তাহলে আমার লবণের ঋণাত্মক অংশ এই পাম্পিংয়ের মাধ্যমে ডুববে, আর ধনাত্মক অংশ নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হবে। তো এই যে আমার অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন প্লাস ঢুকছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি। তাই এখন কথাটা হচ্ছে তুমি এই জায়গাটা যদি একবার বুঝে যাও, তোমার কথা চিত্রটা আগে, প্রথম কাজটা কি, Ac232 নিচে উপরে, নিচ উপর, Ac232 নিচ উপর, এটার মাধ্যমে তুমি চিত্রটা আগে এঁকে ফেলবা, তারপরে এইখান থেকে এক্সপ্লেনেশনটা শুরু করবা, ঠিক আছে, এখান থেকে যে শুরু করবা। তা দেখো এটা কি লৌহ, এটা Fe3+ মানে কি, Fe3+ মানে কি, আমি তোমাকে যদি বলি Fe3+ মানে কি, ইলেকট্রন ছেড়ে দেওয়া সব দিয়ে দিছে, এটা হচ্ছে ছাড়িত, মানে এটা জারিত লৌহ, এটা কি লৌহ, জারিত লৌহ। আর এখানে লেখা আছে তো এই যে Fe3+ হচ্ছে জারিত লৌহ, Fe2+ হচ্ছে বিজারিত লৌহ। তো এখানে বলবা, প্রথমে বলবা যে ব্যাখ্যাটা এইভাবে দিবা, আমি বলতেছি, যদি ওখানে বইয়ের ব্যাখ্যাটা পড়লে বুঝবা যে কোষঝিল্লির, এটা হচ্ছে কোষঝিল্লি, এটা হচ্ছে কোষঝিল্লি, দেখো এটা হচ্ছে কি কোষঝিল্লি। তো কোষঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন তৈরি হয়। তো কোষঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন তৈরি হয়। ওই ইলেকট্রনটা, খেয়াল করো, এই ইলেকট্রনটা কোষের ভিতরের তলে ইলেকট্রনটা জারিত লৌহের সাথে যুক্ত হয়, এটা জারিত লৌহ, এই যে Fe3+ জারিত, Fe2+ বিজারিত। তো দেখো এই যে ডিহাইড্রোজেনাস বিক্রিয়ায় যে তৈরিকৃত ইলেকট্রনটা একটি জারিত লৌহের সাথে যুক্ত হয়ে, একটা জারিত লৌহের সাথে যুক্ত হয়ে কি করবে, একটা জারিত লৌহের সাথে যুক্ত হয়ে বিজারিত হবে, ঠিক আছে, এবং ইলেকট্রনটা এক পর্যায়ে বাইরের তলে এসে উপস্থিত হবে। এবং একই সাথে এবং কোষের বাইরের তলে, যে কোষের কি বাইরের তলে একটি, হ্যাঁ, একটা কোষের বাইরের তলে, এটা একটা জারিত লৌহ, জারিত লৌহের সাথে একটি অ্যানায়ন যুক্ত হবে, যে জারিত লৌহের সাথে একটা অ্যানায়ন, দুইটা অ্যানায়নের সাথে আরেকটা অ্যানায়ন যুক্ত হয়ে কিন্তু তিনটা অ্যানায়ন হচ্ছে, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এই তিনটা অ্যানায়ন। আমরা বলতে পারি জারিত লৌহের সাথে একটি অ্যানায়ন যুক্ত হয়ে ক্রমান্বয়ে ভিতরে ঢুকবে। তো যে কথাগুলো বলতেছি এখানে ভালো করে খেয়াল করো, বুঝো যেটা বললাম। আমি যেটা বলতেছি, তুমি এই কথাগুলো, এখন বইয়ের কথাগুলো তোমরা এইভাবে এক্সপ্লেন করতে পারবা। সেটা হচ্ছে যে কোষের ভিতরের তলে ইলেকট্রন জারিত হয়ে কোষের ভিতরের তলে একটি কি লৌহ, জারিত লৌহ, কোষের ভিতরের তলে এটা কি লৌহ, জারিত লৌহ, ইলেকট্রন যুক্ত করে, একটা জারিত লৌহর সাথে ইলেকট্রন যুক্ত হয়ে ইলেকট্রনটি বাইরে বের হবে। কোষের বাইরের তলে একটা জারিত লৌহের সাথে অ্যানায়ন যুক্ত হয়ে অ্যানায়নটা ক্রমান্বয়ে ভিতরে ঢুকবে। এই কথাটাও যদি তুমি বলে দিতে পারো তা তোমার ব্যাখ্যাটা কিন্তু শেষ। কোষের ভিতরের তলে জারিত লৌহের সাথে একটা ইলেকট্রন যুক্ত হয় এবং ইলেকট্রনটি ক্রমান্বয়ে বাইরে চলে আসে। এখানেও কিন্তু জারিত লৌহের কথাটা বলবা, এখানেও জারিতের কথা বলছো, এখানেও জারিতের কথা বলবা, যে কোষের বাইরের তলে একটি জারিত লৌহের সাথে অ্যানায়ন যুক্ত হয়ে অ্যানায়নটি ক্রমান্বয়ে ভিতরের দিকে প্রবেশ করে। জারিত লৌহের সাথে ইলেকট্রন যুক্ত হয়ে ইলেকট্রনটি ক্রমান্বয়ে বাইরে আসে, জারিত লৌহের সাথে একটা অ্যানায়ন যুক্ত হয়ে ক্রমান্বয়ে ভিতরে যায়। তা জারিত লৌহের সাথে ইলেকট্রন যুক্ত হচ্ছে, জারিত লৌহের সাথে, যে Fe3+ তো জারিত লৌহ,
তার সাথে দুইটা অ্যানায়ন, তার সাথে এখানে একটা অ্যানায়ন। তো জারিত লোহের সাথে অ্যানায়ন যুক্ত হয়, জারিত লোহের সাথে ইলেকট্রন যুক্ত হয়। তো জারিত লোহের সাথে ইলেকট্রন যুক্ত হয়ে ইলেকট্রনটা বাইরের দিকে আসে, আর এখানে বাইরের তলে জারিত লোহের সাথে একটা অ্যানায়ন যুক্ত হয়ে অ্যানায়নটা ভিতরের দিকে যায়। এই কথাটা যদি বলতে পারে তাহলে আমার কিন্তু ব্যাখ্যাটা শেষ। হ্যাঁ, লেখা আছে তো ডিহাইড্রোজেনের বিক্রিয়া কোথায় হয়, এই যে এখানে লেখা আছে ডিহাইড্রোজেন বিক্রিয়া হচ্ছে কোষের ভিতরের তলে, এই যে ভিতরের তলে। তাহলে কোষের ভিতরের তলে ডিহাইড্রোজেনের বিক্রিয়া ইলেকট্রনটা তৈরি হয়, আর ইলেকট্রনটা জারিত লোহের সাথে যুক্ত হয়ে ক্রমান্বয়ে বাইরের দিকে আসে। আর বাইরের তলে যেটা হয়, বাইরের তলে এই যে একটা জারিত লোহের সাথে একটা অ্যানায়ন যুক্ত হয়ে অ্যানায়নটি ক্রমান্বয়ে ভিতরের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, বোঝা গেছে? এতটুকু এখন ক্লিয়ার কিনা বলো? এই জিনিসগুলো প্রয়োজনে আরো কয়েকবার তোমরা একটু দেখে নিবা। ব্যাখ্যাটা বইয়ে সুন্দর করে আছে, বা আমার কথা শুনে লিখে নিও। আমি যে কথাটা বলছি সেটাই, এখানে আলাদা কিছু না। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।